আচ্ছা ঠিক আছে। তো রবি স্যার একটু ওয়েট করেন, তাহলে আমি প্রথমে একটা ইন্ট্রো দিয়ে দিই। আজকে আমরা মার্কেট প্লেসের কী কী বিষয় নিয়ে ডিসকাভারি করব, কী কী আলোচনা হবে, এই জিনিসগুলো একটু ডিসকাভার করে দেন আমরা একটু কাজ করি, হ্যাঁ। আর আপনাদের অ্যাসাইনমেন্টগুলো আমি আজকে দেখতেছি না, তাহলে আজকে যেহেতু ওভারলাইট হয়ে গেছে, তাহলে আমরা আর ইনশাল্লাহ অ্যাসাইনমেন্ট পরে দেখে নিব না। ওকে, তো চলেন আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাই। হ্যাঁ, ডিরেক্ট ক্লাসে, আর কোনো অতিরিক্ত কথাবার্তা নাই। ডাউনলোডস, আমরা এখান থেকে আমাদের ইয়েতে চলে যাই, ওয়ার্ডপ্রেস আউটলাইন। ওকে, আজকে আমাদের সর্বপ্রথম টার্গেট হলো ফ্রিল্যান্স মার্কেট প্লেস নিয়ে আলোচনা করা, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা কোর্স করি, একটা কাজ শিখি, কিন্তু সেই কাজগুলো আমরা কোথায় ইউজ করব এই জিনিসটাও জানা পাশাপাশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেই জন্য আজকে আমাদের টার্গেট হলো ফ্রিল্যান্স মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করা। এখন এখানে কোয়েশ্চেন আসতে পারে যে ফ্রিল্যান্স মার্কেট প্লেস আসার জন্য 11 নম্বর ক্লাসটাকে কেন নির্ধারণ করা হলো, আগে বা পরে কেন করা হয়নি। কারণটা হলো মার্কেট প্লেসে যখন আমরা ক্লাস করি আমাদের নিজেদেরও অনেক রকমের কোয়েশ্চেন থাকে মার্কেট প্লেস নিয়ে, অনেক রকমের কোয়েশ্চেন থাকে। তো তখন আমরা কি করব, যে কোয়েশ্চেনগুলো আমাদের থাকবে সেই কোয়েশ্চেনগুলো যেন আমরা কোর্স চলাকালীনই করতে পারি। কারণটা হলো যে আমরা কোর্স কমপ্লিট হওয়ার পরে যতই বলি না কেন একটু না একটু হালকা একটু দূরত্ব বেড়েই যায়। কারণ একটা আছে ক্লাসে লাইভ নেওয়া, আরেকটা হলো যে কমিউনিকেশন করে মেসেজ করে সলিউশন নেওয়া, তাই না? একটা কনভারসেশনের আলাদা একটা কি থাকে, প্রভাব থাকে, আর বিষয়টা ইনস্ট্যান্টলি হয়। তো সেই জন্য আমরা এই জায়গাটায় ক্লাসগুলো রেখেছি। আমাদের যতটুকু নলেজ আছে বা যতটুকু ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের ইয়ে আছে, আহ, আমরা যতটুকু জানি ততটুকু থেকে মার্কেট প্লেস ওপেন করা উচিত হবে কিনা, এই কোয়েশ্চেন আনসারটা হলো হ্যাঁ, মার্কেট প্লেস ওপেন করতে পারবেন। কারণটা কি, আপনার মার্কেট প্লেসে এসেই যে আপনি শুধুমাত্র কি কাজে নেমে পড়বেন তা কিন্তু না। মার্কেট প্লেসে আসার মাধ্যমেই আপনি আপনার কাজের একটা লাইন খুঁজে পাবেন, যে আপনি কি পারেন কি পারেন না। ঠিক আছে, আপনাকে আগে এই জিনিসটা বুঝতে হবে। ধরেন আপনি কি পারেন, যে আপনি এই জিনিসগুলো পারেন, তাহলে এখন এটার উপর বেসিস করে আপনাকে এখন প্যাটার্ন তৈরি করতে হবে। মার্কেট প্লেসে কী ডিমান্ড চলতেছে সেটার একটা অ্যানালিটিক্স বের করতে পারবেন। সেই অনুপাতে আপনার এখন কি মুভমেন্ট নেওয়া উচিত, যেটা আমাদের মার্কেট ফ্রেন্ডলি বা ট্রেন্ড ফ্রেন্ডলি, সেই জিনিসগুলো অ্যানালিটিক্স বের করতে পারবেন। তো অনেকগুলো রিজন আছে যার কারণে আমাদের এখন মার্কেট প্লেসে ঢোকা উচিত বলে আমি মনে করি। সেই জন্য আজকে আমরা মার্কেট প্লেসের আলোচনা করব। যখন আমরা কোনো ওয়ার্ডপ্রেস শিখি বা আমরা কোনো সিএম শিখি, সেই সিএমএসটাকে আমরা যদি মার্কেটে প্রেজেন্ট করতে চাই, ঠিক আছে, তার জন্য মার্কেটের কয়েকটা প্রকার রয়েছে যেগুলো আমাদের আলোচনা করা উচিত। তো চলেন আমরা সেগুলো নিয়ে একটু ডিসকভার করি। আমি এখানে একটা নতুন ট্যাব নিয়ে নিলাম। ওকে, সর্বপ্রথম মার্কেট প্লেসের আমরা রিজনগুলো জানলাম, যে রিজন ফর জয়নিং মার্কেট প্লেস, এটা আমরা জেনে নিলাম। এখন আমরা আসি মার্কেট প্লেসের, কি জানি বললাম আমি ভুলে গেলাম, মার্কেট প্লেসে জয়েন করার জন্য কি কি বিষয়গুলো লাগবে নাকি, মার্কেট প্লেসের টাইপ সম্পর্কে, রাইট। এখানে মার্কেট প্লেস টাইপ লিখে একটু আলোচনা করি। মার্কেট প্লেস টাইপ, মার্কেট প্লেস কয়েক ক্যাটাগরির হতে পারে, ঠিক আছে। তো আমি আমার যত রকমের ইয়া আছে আমি সবগুলোর অ্যানালিটিক্স করে মার্কেট প্লেস 4 ভাবে কাজ করে, ঠিক আছে। চলেন সর্বপ্রথম একটা আছে কন্টেস্ট, কন্টেস্ট বেসে রেখে কাজ করে। নাম্বার 2 বিট, নাম্বার 3 সার্ভিস ওরিয়েন্টেড, অ্যান্ড নাম্বার 4 আমাদের যেটা সেটা হলো আমাদের সার্ভিস ওরিয়েন্টেড পাশাপাশি রিসেল মার্কেট, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি কাউকে অ্যাক্সেস দিয়ে দিই, তাহলে আপনারা একটু জয়েন করিয়ে নিন। হ্যাঁ, কাকে দেওয়া যায়? আমাদের মার্শাল স্যারকে দিয়ে দিলাম। স্যার আছেন, শুনতে পাচ্ছেন তো? মার্শাল চৌধুরী জি স্যার। স্যার। জি আচ্ছা, সবাইকে জয়েন করিয়ে নেন। জি স্যার। ওকে, এখন এই জিনিসগুলো কি দেখেন, আপনি মার্কেট প্লেসে সার্ভিস দিবেন, তো কোন মার্কেট প্লেস কোন ফরম্যাট প্যাটার্ন ফলো করে সেটাও আপনাকে জানতে হবে। কন্টেস্ট মার্কেট প্লেস মানে কি? কন্টেস্ট মার্কেট প্লেস মানে হলো, ধরেন একটা মার্কেট আছে যেখানে প্রতিটা প্রোডাক্ট কি করা হয়, কন্টেস্ট অনুপাতে দেওয়া হয়।
মানে এটা একটা কি স্বরূপ, ধরা যাচ্ছে আহ, একটা ইয়া স্বরূপ। আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে বলি। ধরে নেন আমাদের যখন মুজিব শতবর্ষ হয় তখন কিন্তু মুজিব শতবর্ষের উপরে একটা লোগো কন্টেস্ট দেওয়া হয়, সেখানে প্রাইজ বনি রাখা হয় 4 লাখ টাকার মতো। সেখানে বলা হয় যে আমাদের এই মুজিব শতবর্ষের জন্য, ঠিক আছে, যারা কি করতে পারবে আমাদের জন্য লোগো দিবে, আমরা যাদের লোগোটা আমাদের পছন্দ হবে আমরা তাদেরকে উইনার করব, বিনিময়ে আমরা 4 লাখ টাকা প্রদান করব। তো ওই মুজিব শতবর্ষে পার্টিসিপেন্ট কত ছিল এটা তো আমার সঠিক মনে নাই, বাট একটা উইনার ঘোষণা করা হয়েছিল, ওনাকে 4 লাখ টাকা দেওয়া হয়েছিল। এবং এরপর থেকে এই পর্যন্ত যত রকমের ক্যাম্পেইন হয় আমাদের ইয়া থেকে, বঙ্গবন্ধুর আন্ডার থেকে অথবা ওনার নামেই, তখন কিন্তু ওই ক্যাম্পেইনে মুজিবের ওই যে চিত্রটা সেটা কিন্তু দেওয়া হয়। আপনি যদি এখানে মুজিব শতবর্ষ লিখে সার্চ করেন, এই যে শতবর্ষ লোগো কন্টেস্ট, ঠিক আছে, এখানে যদি আপনারা যান এই যে মুজিব শতবর্ষ, এই কন্টেস্টটাই উইন হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এইটাই উইনার ঘোষণা করা হয় এবং এটাকে 4 লাখ টাকা দেওয়া হয়। কতজন হয়েছিল এটা আমি সঠিক জানা নাই, কতজন পার্টিসিপেট করেছিল। এরকম প্রজেক্টগুলো যদি আপনি পান বা এরকম একটা মার্কেট পাওয়া যায়, এই মার্কেটটাকে বলা হয় কন্টেস্ট মার্কেট। এরকম মার্কেট কাজ করে খুবই জনপ্রিয়র মধ্যে একটা হলো ফ্রিল্যান্সার.কম, ফ্রিল্যান্সার.কম। আরেকটা আছে সেটা হলো 99 99designs.com, ঠিক আছে। এরকম আরও আছে, আপনারা ওগুলো ফাইন্ড আউট করতে পারেন। দ্বিতীয়ত আছে বিডিং। এই ফরম্যাটটাই বেশিরভাগ কি ওয়েবসাইট প্যাটার্ন ফলো করে, বেশিরভাগ কোম্পানি এই প্যাটার্নটা ফলো করে। বিডিং মানে কি? বিডিং মানে হলো অনেকটা নিলামের মতো, ঠিক আছে। ধরেন একটা প্রোডাক্ট কি হবে, ইয়াতে উঠবে, নিলামে উঠবে, সেখানে প্রোডাক্টের একটা কি দেওয়া হবে, তথ্য দেওয়া হবে। এরপরে আপনারা কি করবেন, আপনারা এটার জন্য নিলাম করবেন। ফর এক্সাম্পল একটা ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট আইসা একটা জব পোস্ট করবে, সেই জবের মধ্যে বলা হবে যে আমার একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের ক্যাটাগরিগুলো হলো এই ক্যাটাগরির, রেস্টুরেন্ট ক্যাটাগরির। আমার এখানে রিকোয়ারমেন্ট হলো, এখানে আমার ইউজার যারা আছে তারা আসবে, তারা এসে আমার মেনুগুলো দেখবে, আমার রেস্টুরেন্টে কী কী খাবার মেনু সার্ভ আছে। এরপরে আমার মেনুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে মেনুটা, ডিশটা, আমরা সেটাকে স্পেশালি করে একটা মার্কআপ করাবো। এর পরবর্তীতে আমরা একটা রিজার্ভেশন সিস্টেমও রাখতে চাই, যেখানে কেউ যদি টেবিল রিজার্ভ করতে চায় তাহলে আমরা টেবিল রিজার্ভও করতে পারবো। এরকম কন্ডিশনে যদি আপনি কি করতে চান তাহলে সেটাও কি আপনি এখানে করতে পারেন, ঠিক আছে। এখন কথা হলো এই যে আপনি এরকম একটা ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট দিল, এবার আরও কিছু ইনফরমেশন দিবে। নাম্বার ওয়ান, কতদিন সময় লাগবে। যেমন আমার 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে আমাকে কি করতে হবে, এই ওয়েবসাইটটা তৈরি করতে হবে। আর এই 1 সপ্তাহ কাজের জন্য আমি তোমাকে $100 $100 বাজেট আমার রয়েছে, ঠিক আছে, আমি $100 ইনভেস্ট করতে রাজি আছি। এবার তোমরা আমাকে বলো তোমাদের অফার কি। এরকম করে আপনারা কি পাবেন, অনেক ধরনের অফার পাবেন। আচ্ছা, তো এখন আপনি আসবেন, আমার কথা সবাই আশা করি শুনতে পাচ্ছেন। এখন আপনি আসবেন, আপনি সে জব পোস্টটা দেখেছেন, এখন আপনি বলবেন, আপনি একটা তাকে একটা প্রপোজাল পাঠাবেন। প্রপোজালে কি কি থাকবে, আপনার নিজের সম্পর্কে একটু কথাবার্তা, যে সে আপনাকে কেন কাজটা দিবে এটার উপর একটা কি থাকবে, একটা ইয়া থাকবে, প্যারা দিতে হবে যে আপনি এই কাজের জন্য কেন নিজেকে উপযুক্ত হিসেবে দাবি করেন। একটা জব ইন্টারভিউ দিতে গেলে, ভাইভা দিতে গেলে কি আপনাকে যেমন কিছু কমন কোয়েশ্চেন করে, যে আমরা আপনাকে কেন হায়ার করব, আপনাকে হায়ার করলে কোম্পানি আপনার থেকে কি কতটুকু পরিমিত মানে কি অতিরিক্ত পাবে অন্যান্য ক্যান্ডিডেটের থেকে। তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে যখন আলোচনা করবেন, দেন আপনারা এখান থেকে কি করবেন, নিজেদের প্রাইস আর আপনার টাইম জোনটা বলে দিবেন। এখন $100 বলছে, আপনাকে যে $100 নিচেই থাকতে হবে তা কিন্তু না, আপনি চাইলে $100 জায়গায় $300 বলতে পারেন, আবার আপনি চাইলে $100 জায়গায় $10 বলতে পারেন, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে আপনি ওই কাজটার উপর কেমন চার্জ করতে চান। তো আশা করি আমরা বিষয়টা এখন বুঝতে পারছি যে বিডিংটা কিভাবে হয়। এখন ক্লায়েন্ট যাকে যার পছন্দ তাকে কি করবে, অবশ্যই হায়ার করবে। তো সেই জন্য এই একটা প্রসেস আছে বিডিং প্রসেস। বিডিং প্রসেসটাই মানে বর্তমান সময়ের জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো ইউজ করে, যেমন ফ্রিল্যান্সার.কম, আমরা আপওয়ার্কের নাম শুনেছি হয়তোবা, আপওয়ার্ক.কমও সেম প্যাটার্ন ফলো করে। ওদের
বিডিংটাকে ওদের ভাষায় বলা হয় কানেক্ট সিস্টেম। ঠিক আছে, আরও যা যা আছে আপনি যদি আরও কয়েকটা মার্কেট বের করেন দেখবেন যে বেশিরভাগ ফরম্যাট বিডিং ফরম্যাটে কাজ করে। আরেকটা আছে সার্ভিস ওরিয়েন্টেড। সার্ভিস ওরিয়েন্টেড মানে হলো আপনি যে আপনি যে কাজগুলো জানেন, ঠিক আছে, সেই কাজের উপর একটা কি করবেন, একটা ধরেন অ্যাডভার্টাইজমেন্ট বানাবেন বা একটা অ্যাড বানাবেন। অ্যাড বানিয়ে আপনি কি করবেন, সেটাকে তাদের মার্কেটে প্রমোট করবেন। তো ওই মার্কেটে ক্লায়েন্ট আছে, ওই মার্কেটের ক্লায়েন্টগুলো আপনার অ্যাডগুলো দেখবে, দেখার পর যদি সে অ্যাট্রাক্ট ফিল হয়, সে অ্যাট্রাক্টেড হয়, তাকে যদি এখন সে যদি আপনার থেকে কাজ করতে চায় দেন আপনাকে কাজ করাতে পারবে। এটাকে বলা হয় সার্ভিস ওরিয়েন্টেড। এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনি খুব ভালো কি করতে পারেন, গরুর মাংস রান্না করতে পারেন। ঠিক আছে, এখন আপনি কি করলেন, আপনি একটা দোকান বসালেন, বিকালবেলায় দোকান বসে সেখানে আপনি গিয়ে কি করলেন, বললেন যে আমি গরুর মাংস বিক্রি করব, এক বাটি প্রতি ঝোল সমেত কি করব 100 টাকা করে বিক্রি করব। এই যে আপনি এটা এখন কি করলেন, অডিয়েন্স ক্যাপচার করার জন্য প্রতি নামাজের পর্বর মসজিদ, পরবর্তীতে স্কুলের, এগুলোর বাইরে গিয়ে আপনি একটা লিফলেট বিতরণ করলেন। এখন লিফলেট দেখে যারা খাওয়ার ইচ্ছা পোষণ করলো তারা আসলো, তারা এসে আপনার অনুপাতে, আপনার সময় অনুপাতে আপনার সাথে কমিউনিকেট করে আপনার থেকে ওই সার্ভিসটা নিল, বিনিময়ে তারা আপনাকে টাকাটা প্রদান করলো। এই যে প্রসেসটা, এটাই হলো সার্ভিস ওরিয়েন্টেড। ঠিক আছে, আপনি এখন গরু মাংসের জায়গায় এখন আপনি আপনার স্কিলের কথা ভাবেন যে আপনি এলিমেন্টর জানেন, আপনি ওয়ার্ডপ্রেস জানেন, আপনি ওয়ার্ডপ্রেসের উপর সার্ভিস দিতে চান। এখন যারা আগ্রহী ওয়ার্ডপ্রেসের জন্য তারা কি করবে, ওই সার্ভিসটা এখান থেকে নিবে, নিয়ে দেন আপনাকে কি করবে, এই জায়গায় আপনাকে আপনার যে মূল্য আছে বা আপনি যদি দর কষাকষিও করতে চায় সেই স্কোপ আপনার জন্য করে দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে দর কষাকষি করে আপনি যাতে কাজটা ডান করে দেবেন। এটাকে বলা হয় সার্ভিস ওরিয়েন্টেড। এরকম অনেকগুলো প্ল্যাটফর্মই আছে, যারা অনেকগুলো না সরি, খুবই স্পেসিফিক কিছু প্ল্যাটফর্ম আছে। তোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা হলো fiverr.com। ঠিক আছে, এই fiverr.com এর মাধ্যমে আপনারা কি করতে পারেন, এই সার্ভিস ওরিয়েন্টেড প্রসেসে কাজ করতে পারেন। লাস্ট যেটা, সেটা হলো রিসেল। রিসেল মানে কি, রিসেল মানে হলো একটা প্রোডাক্টকে বারবার সেল করা। যদিও এই জায়গাটা আমাদের স্কোপটা নাই, ঠিক আছে, যদি আমরা শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে আগাই তাহলে এই জায়গাটা আমাদের স্কোপটা নাই, বাট আছে কিন্তু খুবই রেয়ার। ওই জায়গাগুলো থেকে সেল আনা অনেক একটা টাফেস্ট একটা টপিক হতে পারে। রিসেল মানে কি, রিসেল মানে হলো অনেকটা ধরেন একই মডেল বারবার সেল করা। ধরেন আপনি কোটি টাকা বিক্রি করে, সরি কোটি টাকা বিক্রি না, কোটি টাকা খরচ করে আপনি কি বানালেন, আপনি একটা প্রোডাক্ট বানালেন, একটা শ্যাম্পু বানালেন। শ্যাম্পু বানানোর পিছনে কি আপনাকে রিসার্চার রাখতে হয়েছে যে এই শ্যাম্পুটা কেন ব্যবহার করলে মানুষ কি করবে, তাদের কেন ব্যবহার করবে, এই শ্যাম্পু কাদের জন্য, পুরো একটা রিসার্চ টিম কাজ করালেন 1 বছর, দেন আপনি সেটার পিছনে টাইম ব্যয় করে এখন এই শ্যাম্পুর উপর বিভিন্ন ধরনের ফর্ম কি বলে ইকুইপমেন্ট অ্যানালাইসিস করছেন, অ্যানালিটিক্স ইনভেস্ট করছেন। এর পরবর্তীতে কালার গ্রেড যেন ভালো আসে সেই জন্য কি বিভিন্ন কালার কালার গ্রেড স্পেশালিস্ট আনছেন। পরে এটার ইয়াটা যেন অনেক কি বলে, এটার যে ইয়াটা আছে, গ্রানটা আছে, সেটা যেন খুবই মানুষকে অ্যাট্রাক্ট করে, সেরকম অনেকজনকে ডেকেছেন। মানে মূলত কথা হলো আপনি একটা সাবানের পিছনে 1 কোটি টাকা ইনভেস্ট করেছেন, তা আপনি এখন একটা সাবান কত টাকায় সেল করেন, 50 টাকা 40 টাকায়, কিন্তু আপনার সাবান কিন্তু একটা সেল করেন না, আপনি ওই সাবানের লাখখানেক কপি সেল করেন, তাই না, বা কোটি খানেক কপি সেল করেন, যার কারণে আপনার ওই 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট থেকে রেভিনিউ চলে আসে আরও কি 100 গুণ, 200 গুণ, 1000 গুণ, ডিপেন্ড করে আপনি কয়টা প্রোডাক্ট সেল করেছেন, তাই না। এই যে এই বিষয়টাকে বলা হয় রিসেল, যে আপনার সেম মডেল সেম প্রোডাক্ট বারবার সেল করছেন। তো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে কোম্পানিটা কাজ করে রিসেল নিয়ে, সেটা হলো থিম ফরেস্ট। ঠিক আছে, তো এই হলো আমার দেখা অনলাইন ভিত্তিক মার্কেট ক্যাটাগরিজ। এখন কথা হলো আপনি এখন নিজে ডিপেন্ড করবেন যে আপনি কোন কাজটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। রিসেলে কিন্তু আমাদের ক্যাপাসিটি অনেকটাই ডাউন, অনেকটাই লো। ঠিক আছে, কারণটা হলো রিসেল করতে গেলে আপনাকে যে পরিমাণ কি করতে হবে, ক্লায়েন্টকে ইয়াটা ফাইন্ড আউট করতে হবে যে ভাই ক্লায়েন্টকে অ্যাপ্রোচমেন্টের জন্য যে রকমের প্রোডাক্ট আপনাকে দিতে হবে, সেই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি আমরা হয়তো বা বানাতে পারবো না, শুধুমাত্র
ওয়ার্ডপ্রেস আর এলিমেন্টর ইয়ার মাধ্যমে। সেজন্য আমাদেরকে একটা হিউজ অ্যামাউন্ট অফ কি লাগবে, রিসার্চ করতে হবে, ঠিক আছে। আর এর বাহিরেও আমাদেরকে অনেকগুলো সাইড স্কিলও লাগবে। তো সেই জন্য আমাদের বাকি কাজগুলোর ক্ষেত্রে এই তিনটা জায়গায় আমাদের জন্য কি খুবই একটা বেস্ট প্ল্যাটফর্ম একটা জায়গা, আমরা এই যে তিনটা জায়গাকে ব্যবহার করতে পারবো। তো আজকে আমাদের টার্গেট হলো এমন একটা মার্কেট প্লেস যে মার্কেট প্লেস দুটো কাভার করে, একটা হলো বিডিং আর একটা হলো কন্টেস্ট। কোন মার্কেট প্লেস? freelancer.com। এই মার্কেট প্লেস নিয়ে আমরা আলোচনা করব। তার মানে আমরা এই যে freelancer.com নিয়ে আলোচনা করব। এখন আসেন আরেকটা, মার্কেট প্লেসে জয়েনের আগে মার্কেট প্লেস রুলস, এটা আমাদের জন্য জানাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, আমার একটা কল আসতেছে বারবার, হ্যাঁ আমি একটু রিসিভ করি একটু। আচ্ছা, ক্লাস বেশিক্ষণ হচ্ছে না, এই যে মাত্র 15 মিনিট ধরে ক্লাস হয়েছে, আমরা এতক্ষণ আলোচনা করতে পারিনি আমার টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে। ওকে, এখন আমরা মার্কেট প্লেসে যদি আসি, আমাদের কয়েকটা জিনিস খুবই খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমাদের বাংলাদেশি যেহেতু আমরা অনেক ভালো একটা কমিউনিটি ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকে আছে, তো সেই ক্ষেত্রে তন্মধ্যে দেখবেন যে প্রায় 80% ফ্রিল্যান্সার এইসব মার্কেট প্লেস থেকে আর্ন করে, ঠিক আছে, যারা কাজ করে তন্মধ্যে 80% ফ্রিল্যান্সার। এখানে এখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে 80% ফ্রিল্যান্সারদের একটা মানে যারা কাজ করতেছে তো করতেছে, বাট অধিকাংশ ফ্রিল্যান্সারদের কিছু কমন প্রবলেম আছে যেগুলো আমরা আমাদের বাংলাদেশে থাকার ফলে আমরা কি করি, ফেস করি, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমরা একটু জেনে নেই। মার্কেট প্লেসের রুলসের পাশাপাশি আমি আরও রুলস অ্যান্ড নিডস, এই দুটো জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই। সর্বপ্রথম আমি একটু নিডস নিয়ে আলোচনা করি। মার্কেট প্লেস আপনাকে একটা সার্টেন সময় পরে ভ্যারিফিকেশন করতে বলে। ভ্যারিফিকেশন কি জিনিস? ভ্যারিফিকেশন মানে হলো আপনি একজন অনেস্ট পারসন, আপনি কোনো ধরনের তাদের সাথে কি করতেছেন না, স্ক্যাম করতেছেন না, তাদের সাথে আপনি কি একেবারে রুলস রেগুলেশন প্যাটার্ন ফলো করে কাজ করতেছেন, এটার জন্য তারা একটা ভ্যারিফিকেশন করে। আর ভ্যারিফিকেশন করার সময়টা হলো যখন আপনার অ্যাকাউন্টে ডলার ইন হবে, এরপর থেকে আপনি যখন ডলার উইথড্র করতে যাবেন তখন পর্যন্ত। প্রথমবার যদি আপনার ভ্যারিফিকেশন কমপ্লিট হয়ে যায় প্রসেস, দেন আপনার আর কোনো প্রবলেম নাই, প্রথমবারই আপনারা একটা ধাক্কা খাবেন। সেজন্য এখন যদি ভ্যারিফিকেশন প্রসেসে আসে, আমাদের বাংলাদেশে যে এনআইডি আছে, যেহেতু আমাদের অধিকাংশ পার্সনরা আমরা স্মার্ট কার্ড পাই না, যেমন আমি নিজেও 2017 বা 16তে আমি হয়তো বা মানে আমি এনআইডি কার্ড বের করছি, কিন্তু এখনো পর্যন্ত 5-6 বছর 7 বছর পার হয়ে গেছে, প্রায় 10 বছর এখন হয়ে যাচ্ছে, আমি এখনো পর্যন্ত স্মার্ট কার্ডের পাচ্ছি না, মানে আশ্বাসও পাচ্ছি না, এরকম একটা কন্ডিশন আছে। তো এনআইডি যেটা অনলাইন কপি, প্রিন্টেড সফট কপি যেটা আমরা প্রিন্টেড পাই, সেটা কি না, সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে ভ্যালিড না, ঠিক আছে। আপনি অনেকভাবে হয়তো বা তাদের সাথে সাপোর্টে কথা বলে বুঝাইতে পারবেন যে এটা সেটা ওটা সেটা, হ্যাঁ ওইটা করলে হয়তো বা তারা আপনার অন্যান্য আদার্স বিষয়গুলো দেখে হয়তো বা ঠিক আছে, তারা ওকে করবে, বাট ওইটা কোনো ভ্যালিডেট, তাদের জন্য কোনো ভ্যালিডেট না। ইন্টারন্যাশনালি সবচাইতে প্রায়োরিটি লেভেলের যে আছে, কাগজপত্র আছে, সম্বন্ধে যেটা হলো সেটা হলো পাসপোর্ট। এটা সবচাইতে বেশি কি তারা রেফার করে, যে আপনি পাসপোর্ট নিয়ে আসেন, আপনার পাসপোর্টের একটা কি দেন, কপি দেন, ঠিক আছে, ভেরিফিকেশন পারপাসে। দেন ড্রাইভিং লাইসেন্স, সেটা বাংলাদেশি হোক অন্য কোনো কান্ট্রির হোক, তারা ড্রাইভিং লাইসেন্সটাকে অনেক বেশি কি করে, করে। এখন কত হলো আমাদের এশিয়া প্যাসিফিক কান্ট্রিগুলোতে এই জিনিসগুলো এরকম। হ্যাঁ, অন্য জায়গাতে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা আদার্স কিছু আছে যেখান থেকে তারা কি খুব সহজে ভ্যারিফাই করতে পারে, বাট বাংলাদেশে তো এরকম সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ভ্যাট, ইটিন নাম্বার, এই জিনিসগুলো নাই, ঠিক আছে। তো ব্যবসায়িক ছাড়া তো আর কেউ এরকম ভ্যাটিং প্রসেসগুলোতে যায়ও না, তো সেই জন্য এই জিনিসগুলোতে কাগজপত্র আমাদের নাই যেহেতু, তো সেই জন্য আমরা এখন এই জিনিসগুলোর পাশাপাশি এখন পাসপোর্ট দিতে হচ্ছে। লাস্ট যেটা সেটা হলো এনআইডি, ঠিক আছে। যদি স্মার্ট কার্ড থাকে স্মার্ট কার্ড দিয়ে পুশ করে দিতে পারেন, স্মার্ট কার্ডটাও অনেক ভ্যালিডেট, ঠিক আছে, স্মার্ট কার্ডটা ভ্যালিডেট, বাট এই স্মার্ট কার্ড আমরা অধিকাংশ লোকই পাই না, সেই জন্য আমাদের পাসপোর্টটা ম্যান্ডেটরি। তো যদি বেস্ট হয় পাসপোর্ট রাখেন। এটা গেল নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, প্রতিটা মার্কেট প্লেসের একটা এজ রেস্ট্রিকশন আছে। আন্ডার 18 আপনি কোনো কাজ করতে পারবেন না, কারণ এটা তাদের কান্ট্রিতে কি হয়, ওই যে শিশু শ্রমের একটা আছে আর কি, একটা কি বলে ধারা আছে, ওই ধারাটা হয়, ওই অনুপাতে তারা কি হয় আইনগতভাবে
তারা এটাতে শাস্তি প্রয়োগ হতে পারে, সেজন্য আন্ডার 18 কোনো কাজ করতে পারবে না। তো আপনাদের মধ্যে যদি কেউ 18-র নিচে থাকেন তাহলে আপনারা কি করবেন এখন? আপনারা এখন আপনাদের একেবারের কাছের লোকদের কি করবেন, অ্যাকাউন্ট কন্ট্রোল করবেন এবং সেখান থেকে আপনারা কাজ করার চেষ্টা করবেন। এখন কাছের লোক যারা, কারা? কাছের লোক যারাই, যাদের থেকে আপনি নির্দ্বিধায় তাদের কাগজপত্রগুলো নিতে পারবেন। যেমন আপনার মা, আপনার বাবা, আপনার বড় ভাই, আপনার বড় বোন, ঠিক আছে? তা আপনি তাদের কাগজগুলো, যখনই আপনি কাগজগুলো চাইবেন যে আমার এই কাগজটা লাগবে, ওনারা যেন দিতে পারে, তো ওই রকম একটা কেপেবল একজন পার্সনকে আপনারা অ্যাজ এ হিসেবে রেখে, ফ্রন্টে রেখে আপনি কি করবেন, ব্যাক এন্ডে আপনি কাজ করে যাবেন। ঠিক আছে, ভেরিফিকেশন থেকে শুরু করে যা যা আছে সেগুলো আপনারা কন্ট্রোল করবেন। এবং ওভার 18 হয়ে গেলে, ঠিক আছে, ওভার 18 হয়ে গেলে আপনাকে হয়তো আবার নতুনভাবে শুরু করা লাগতে পারে, এটা আপনাকে আবার একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর নাহলে আপনি ওভার 18 হয়ে যান, আপনি আপনার কাগজপত্র রেডি করেন, বাট এখান থেকে আপনি কন্টিনিউটি ফলো করতে থাকেন। এটা গেল যারা আন্ডার 18 থাকেন। ঠিক আছে, ওভার 18 হয়ে গেলে তার কোনো প্রবলেম নেই। ওভার 18 হয়ে গেলে আপনারা অ্যাটলিস্ট, আমার মনে হয় যে আমি যদ্দূর ইয়া করি, পাসপোর্টটা বানিয়ে রাখেন। কারণটা হলো আমাদের সুবিধা আছে, তার তো একটা সুবিধাও আছে মনে হয়, দুইটা অ্যাকাউন্ট চালাতে পারবে দুই ল্যাপটপে। না না না, দুইটা ল্যাপটপে পাবে, কিন্তু আমরা আসলে এতটাও চতুর না যে আমরা কন্ট্রোল করতে পারবো। দেখবেন যে একটা না একটা ফল্ট আমরা করেই ফেলি। ঠিক আছে, দেখা যাবে যে অনেক এটা, সেজন্য রিস্ক না নেওয়াই ভালো। বাট ঠিক আছে, এটাও একটা আইডিয়া ভালো, দুই ডিভাইস থাকলে মেনটেন করার বিষয়টা। ওকে, এবার আসেন, পাসপোর্ট এই বিষয়গুলো আমরা বললাম, এই জিনিসগুলো রাখা ভালো। 18+ হইতে হবে, এটাও বলে ফেললাম। তো এইগুলো আমাদের বাংলাদেশের সবচাইতে প্রবলেমেটিক যে কনসেপ্টগুলো তার মধ্যে একটা। ঠিক আছে, এবার আসেন কিছু রুলস যেগুলো আসলে বাংলাদেশের ক্ষেত্রে একটু বেশি প্রবলেম হয়, যেগুলো বেশি প্রবলেম হয় তার মধ্যে একটা হলো, রুলসের মধ্যে আমাদের আইপি রিলেটেড সমস্যা। আইপি, ঠিক আছে, এখন আইপি এটা দুই ধরনের, হয়তোবা নেটওয়ার্ক আইপি, ঠিক আছে, হয়তোবা নেটওয়ার্ক আইপি, আপনি যেই ব্রডব্যান্ড চালান সেটার একটা নেটওয়ার্ক আইপি। নাম্বার দুই, ব্রডব্যান্ড টাইপ, সরি, ডিভাইস আইপি। এখন ডিভাইস আইপি অথবা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, সহজ বাংলায় বললে, আমাদের বাংলাদেশে আমরা অনেকেই না জেনে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করি। এটা কখনোই কি না, সাজেস্টেড না, এটা আপনারা কখনোই করবেন না। এটা হলো নাম্বার ওয়ান। ঠিক আছে, কোনো মার্কেট প্লেস চায় না যে আপনার একের অধিক অ্যাকাউন্ট থাকুক, ইভেন ফেসবুক নিজেও চায় না। আপনি একজন অথেন্টিক পারসন, আপনি অথেন্টিকই থাকুন, এটা সবাই চায়। তো এখন কথা হলো, মার্কেট প্লেসে এক অ্যাকাউন্টের বেশি না, তাই বলে কি শুধু ফ্রিল্যান্সার ইউজ করব, ফাইবার আপওয়ার্ক কাজ করব না, বিষয়টা এরকম না। এক মার্কেট প্লেসে এক অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনি অন্যান্য কম্পিটিটিভ মার্কেটে কাজ করেন, ইস্যুস নাই, বাট এক মার্কেটে এক অ্যাকাউন্টই চালাবেন। ঠিক আছে, এটা হলো নাম্বার ওয়ান। তো সেই জন্য যদি আপনি এক অ্যাকাউন্ট চালান, আপনি আপনার ডিভাইসটাকে এমনভাবে সিকিউর করবেন যেন অন্য কোনো ফ্রেন্ড সার্কেল হোক, অন্য কোনো পার্সন যেন আপনার অ্যাকাউন্ট ছাড়া তাদের অ্যাকাউন্ট যেন লগ ইন না করে। আমরা অনেকেই আছি পাবলিক যেসব ডিসপিয়া থাকে, যেমন আমরা ধরেন না আপনারা ইয়াতে যান, সাইবার ক্যাফে আছে, অথবা আপনি আপনার আশেপাশে কোনো কম্পিউটারের ইয়ে আছে, দোকান আছে, আপনি সেখানে গিয়ে মার্কেট প্লেসের ইয়াগুলো কন্ট্রোল করেন, এটা ঠিক না। ঠিক আছে, তো সেই জন্য নাম্বার ওয়ান, আপনাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। নাম্বার টু, আপনার ডিভাইসটাকে সিকিউর করতে হবে, মানে হলো আপনার ডিভাইসে যেন আদার্স কোনো অ্যাকাউন্ট না আসে, শুধু ওই অ্যাকাউন্টটাই থাকবে। কারণটা কি, আপনি যখন একটা অ্যাকাউন্ট তৈরি করেন, ওই অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো ডেটা কিন্তু তারা পায়। আপনি কোন আইপি দিয়ে কানেক্ট হয়েছেন, আপনি কোন ডিভাইস দিয়ে কানেক্ট হয়েছেন, আপনার ডিভাইসের ইয়াটা কি। আপনারা তো কোডিং সম্পর্কে হয়তো অনেকেই কম জানেন, বাট যদি কোডিং সম্পর্কে আমি একটা ধারণা দিতে পারতাম, আপনারা বুঝতে পারতেন যে একটা ওয়েবসাইট থেকে আপনি আপনার ক্লায়েন্টের কি কি তথ্য নিতে পারেন। ধরেন আমি এই যে freelancer.com ওয়েবসাইটে ভিজিট করলাম, আমি freelancer.com অলরেডি আমার কি পেয়ে গেছে, অলরেডি নেটওয়ার্ক আইপি পেয়ে গেছে, আমার এই যে ওয়েবসাইট আমি ইউজ করতেছি এই ওয়েবসাইটের ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে। ঠিক আছে, আমি কোন জায়গা থেকে আছি, কোথা থেকে ভিজিট করছি, সেই জায়গার জিনিসগুলো পেয়ে গেছে। তো তার মানে
আমার এই জায়গার অনেক কিছু পেয়ে যায়, এবং ইভেন আমরা যে কুকিজ ক্যাটাগরি যে ইয়াগুলো আছে, আমরা বলি না যে এক্সেপ্ট কুকিজ, যে কুকি আপনার ব্যবহার করা হয় এটা সেটা, ওই কুকির মাধ্যমে আপনার কিন্তু আপনি কোন কোন সাইট বেশি ব্যবহার করেন সেগুলোরও অ্যাক্সেস তারা পেয়ে যায়। ঠিক আছে? এবং সার্টেন পয়েন্টে তারা চাইলে, তারা যদি চায়, আপনার বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ইউজার নেমও কন্ট্রোল করতে পারে। তার মানে একটা কম্পিউটার থেকে আপনি জাস্ট একটা ওয়েবসাইটে ভিজিট করছেন, জাস্ট একটা ওয়েবসাইট, আর কিচ্ছু করেন নাই, এত কিছু ডেটা তারা পেয়ে যাচ্ছে। ঠিক আছে? তো তার মানে এই ডিভাইস ম্যাক অ্যাড্রেসগুলো তাদের কাছে পাওয়া জটিল কিছু না। তো যখন আপনি একটা অ্যাকাউন্টে ব্রাউজ করেন, তখন সে ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা কিন্তু তারা কালেক্ট করে না। যার ফলে হয় কি, আপনার ওই ম্যাক অ্যাড্রেস দিয়ে বা আপনার এই ডিভাইস থেকে কয়টা অ্যাকাউন্ট এ পর্যন্ত লগ ইন হয়েছে, এই জিনিসগুলোর অ্যাক্সেস তারা করতে পারে। তো এটা তো আর পার্সন ব্যতিরেকে করে না, এটা যারা করে এটা হলো কারা, ওই যে তারা রোবট চ্যাটবট দিয়ে রাখে, তারাই মূলত এই জিনিসগুলো কন্ট্রোল করে। এটা হলো নাম্বার ওয়ান। তো সেই জন্য আপনাদেরকে এই জিনিসটা ইনশিওর করতে হবে যে আপনার পিসিতে যেন মাল্টিপল অ্যাকাউন্ট কোনোভাবে না ইন হয়। ঠিক আছে? যদি ইন হয়ে গেছে, আপনার কাছে মনে হচ্ছে ভাই পূর্বে মনে হয় হয়ে গেছে, এখন কি করতে পারি? এখন যেটা করতে পারেন সেটা হলো যে সেফ জোনে থাকার জন্য আপনি আপনার পিসিটাকে একটু রিফ্রেশ করতে পারেন, মানে আপনি নতুন উইন্ডোজ সেট আপ যেন কোনো ধরনের ক্যাশ ফাইল অ্যাটলিস্ট কি না থাকে, আপনার ইয়াতে না থাকে, পিসিতে না থাকে। তাই না? আমরা যে freelancer.com এ ব্রাউজ করেছি, অলরেডি কি আমার এখানে হিস্ট্রি প্যানেলে আছে না? আমি কন্ট্রোল এইচে গেলাম, এই যে আমি এই পর্যন্ত freelancer.com এ কতবার ভিজিট করছি দেখেন তো, এই যে প্রায় 32 বার ইউজ করেছি। কবে কবে কবে, এই যে জানুয়ারি ডিসেম্বর থেকে এই পর্যন্ত। তার মানে মোটামুটি কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মোটামুটি অনেকগুলো ডেটাগুলো ক্যাশ ফাইল রয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি যদি এগুলো রিমুভ করতে পারেন, তাহলে আশা করি আপনি আবার কন্টিনিউ স্টার্ট করতে পারেন। দেন যদি কোনো সমস্যার সম্মুখীন হন, দেন তারপর আপনি সাপোর্টে কথা বলতে পারেন। সাপোর্টে কথা বলে নেবেন যে আমি আগে বুঝি নাই, যার কারণে আমি আমার ফ্রেন্ড বলেন বা আপনি আপনার অ্যাকাউন্টগুলো ইউজ করতেন, বাট এখন আপনি আর নতুন করে কাজ করতেছেন না। ঠিক আছে? বা আপনি আর ওই অ্যাকাউন্টগুলো কানেক্টেড করছেন না। নাম্বার 2 যেটা সবচেয়ে বেশি সমস্যা, সেটা হলো নেটওয়ার্ক আইপি। আমাদের বাংলাদেশে বেশিরভাগ নেট লাইনই চলে কিসে? নেটওয়ার্কে, সরি ব্রডব্যান্ডে। আর প্রতিটা বেশিরভাগ ব্রডব্যান্ডে কি করে বাংলাদেশে, ওই যে কম টাকায় বেশি লাভের উদ্দেশ্যে তারা কি করে দেয়, ওই যে একই লাইনের আইপি তারা 4-5 জনের কাছে সেল করে। তাই না? আমরা যেটাকে শেয়ার্ড আইপি হিসেবে চিনি। যার ফলে কি হয়, আমার এই আইপিতে যদি আমরা এখন 4-5 জন একই সাথে freelancer.com এ কানেক্টেড হই, তারা মনে করে যে আমি একজন পার্সন আলাদা আলাদা ডিভাইসে কি করছি, কাজ করতেছি। যার কারণে তারা অ্যাকাউন্টটাকে কি করে, ওই যে যখনই ডলার ইন হবে তখনই দেখবেন যে ডিসেবল করে দিবে, সিকিউরিটি চেক দিবে, ওয়ার্নিং দিবে। এই জিনিসগুলোর চ্যাপ্টার আপনি পড়বেন। তো যার ফলে এই সমস্যাটা হয়। সেজন্য আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর রাখতে আপনারা যেটা করবেন সেটা হলো যে নেটওয়ার্ক আইপির ক্ষেত্রে একটু সেন্সিটিভ হবেন। এখন কিভাবে সেন্সিটিভ হওয়া যায়? সেন্সিটিভ হওয়ার মাধ্যম কয়েকটা হতে পারে। নাম্বার 1, আপনি কি করবেন, যখন আপনি freelancer.com ক্যাটাগরির কাজ করবেন বা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ক্যাটাগরি কাজ করবেন, তখন আপনি আপনার মোবাইল আইপি নিয়ে কাজ করবেন বা ওই যে সিম নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন। সিম, এখন সিম নেটওয়ার্ক কিভাবে কাজ করা যায়? সিম নেটওয়ার্ক আপনি হয়তো বা ওই হটস্পট, মোবাইল হটস্পট দিয়ে কাজ করতে পারেন, তাই না? হটস্পট আছে। এর ছাড়া আপনি চাইলে ওই যে ইউএসবি কেবল দিয়ে ইউএসবি লাইন সিস্টেম কাজ করতে পারেন। আপনার মোবাইল থেকে আপনার পিসিতে একটা কি করবেন, ইউএসবি কেবল লাইন কানেক্ট করে দিবেন, ওই ইউএসবি থেথরিং জিনিসটা যেটাকে বলে আর কি। ঠিক আছে? ওকে। তো এই দুটো প্রসেসে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। এছাড়া আপনার আরেকটা প্রসেস আছে, সেটা হলো কি, সেটা হলো আপনি হয়তোবা ওই যে পকেট রাউটার বা বর্তমানে বাংলাদেশে ওই যে জিপির যেসব কি আছে ফ্যাসিলিটিস আছে, জিপির মানে গ্রামীণ ফোনের অনেকগুলো ফ্যাসিলিটি আছে, যেমন জিপি কিন্তু পকেট রাউটার, এরপরে জিপি ফাই নিয়ে কিন্তু অনেকগুলো কাজ করে। ঠিক আছে? মানে ওয়াইফাইয়ের মতোই জিপি ফাই, কিন্তু জিপি ফাই এটা সব জায়গায় অ্যাভেলেবল না, পকেট রাউটারটা বেশি সব জায়গায় অ্যাভেলেবল। তো যেটা হয় সেটা হলো যে জিপি ফাইয়ের কনসেপ্টটা কি, জিপি ফাইয়ের কনসেপ্টটা হলো
আপনার ওই ওয়াইফাইয়ের মতোই চলবে, জাস্ট খালি পার্থক্য হলো আপনি আপনার নেটওয়ার্কটা লাইনে নয়, বরং আপনি সিমের মাধ্যমে পাবেন। বিষয়টা বুঝতে পারছেন? আপনারা জিপিফাই নিয়ে সার্চ করেন, এগুলো নিয়ে এত ডিসকাশন করা তো সময় আমরা পাই নেই। এই যে জিপিফাই লিখে সার্চ করবেন, এই যে গ্রামীণ ফোনের, ঠিক আছে? এরপরে গ্রামীণ ফোনে কিন্তু অনেকগুলো পকেট রাউটার আছে, আপনারা সেগুলো নিয়ে একটু রিসার্চ করে নিয়ে। এছাড়া যদি গ্রামীণ ফোনের বিষয়গুলো, এগুলো অনেক খরচ বেশি। দেখা যাচ্ছে জিপিফাই যদি আপনি ইউজ করতে চান, আপনাকে ইনস্টলেশন করতে হবে ৬,০০০ টাকা দিয়ে, মাস প্রতি আপনাকে ২,০০০ টাকা কি করতে হবে, সার্ভিস চার্জ দিতে হবে। তো এটা একটা হিউজ খরচ। তো যদি আপনারা এই জায়গাটায় ইগনোর করতে চান, তাহলে আপনারা কি করবেন, ওই যে মিনি রাউটার, যেসব বিভিন্ন ধরনের চাইনিজ কোম্পানি বা বাহিরগত দেশের যেসব কোম্পানির রাউটারগুলো আছে, পকেট রাউটার আপনারা ইউজ করবেন। পাশাপাশি আপনি নিজস্ব একটা সিম, একটা ধরেন মাসিক অনুপাতে একটা বিল ইন করে দিবেন, যে ৩০০ টাকার ২০০ টাকার ১৫-২০ জিবি। ২০০ টাকার ১৫-২০ জিবি বাংলাদেশে এখন পাওয়াটাও মুশকিল। আমি গতকালকে কিনছি হলো ৫০০ টাকায় ৫৫ জিবি, ঠিক আছে? তো বর্তমানে বাংলাদেশ ওয়াইফাইয়ের বিলের দামও অনেক বেশি। তো তারপর আপনারা চেষ্টা করবেন যে এমন একটা অ্যামাউন্ট নিতে, যেটা আপনারা কি করতে পারবেন, লম্বা সময় চালাতে পারবেন। বা আনলিমিটেডের একটা অ্যাক্সেস নিয়ে নিলেন, যে ভাই আমি ১০০ জিবি নিলাম আনলিমিটেড মেয়াদে ১৫০০ টাকা দিয়ে, শুধুমাত্র তো আমি ওয়াইফাইয়ের কাজই তো করব, মানে আমার শুধু ওই যে ইয়ার কাজগুলোই করব, কি বলে, মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলোরই কন্ট্রোল করব। তো সেক্ষেত্রে এটা একটা ভালো দিক হতে পারে, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো এখন কি হওয়ার হার কেমন, নেটওয়ার্ক আইপি হওয়ার হার ৬০-৭০% বেশি, ঠিক আছে? আর ডিভাইস ম্যাক অ্যাড্রেস এটাও কি ৫০%, রিস্ক জোন আর কি, ঠিক আছে? তো সেই জন্য আমরা এই জায়গাগুলোতে কি করব, সেফ থাকার জন্য এইগুলোকে থেকে ফলো করব, ঠিক আছে? এখন কত হলো, আপনাদের অনেকের এক্সপিরিয়েন্স থাকতে পারে যে ভাই আমরা তো মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করে কাজ করছি, কোনো প্যারা খাই নেই, আপনি এত প্রেশার করে কেন বলতেছেন? তো বিষয়টা হলো, আপনি এতদিন প্যারা খান নাই কারণ আপনার অ্যাকাউন্টও এখন ডলার এখনো জিরো। যখনই ডলার ঢুকবে, $20 $30, যখনই $1 উইথড্র করবেন, তখনই আপনার এই সমস্ত ঝামেলা, মানে সব আমল নামায় এখন তারা টান মারবে। বিষয়টা বুঝতে পারছেন? তো এই জায়গায় আমল নামা যেন ভালো থাকে, সেই জন্য ওই দিন ওই সময়ের জন্য অ্যাটলিস্ট আপনারা এই জিনিসগুলো যথাযথ মাথায় রাখবেন, যেন এই জিনিসগুলোর রুল রেগুলেশনগুলো কি না হয়, ব্রোক না হয়। এটা হলো নাম্বার 1, ঠিক আছে? তো এটা যদি আপনারা জানেন, তো রুলসের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। রুলস হাতে গোনা অনেকগুলাই, বাট মেজরিটি রুলসগুলোর মধ্যে আপনার কয়েকটা জিনিস বেশি, যেমন ওয়ান অ্যাকাউন্ট, যেগুলো আমি বলে ফেলছি, ওয়ান ডিভাইস, ওয়ান ডিভাইস প্লাস মোবাইল অ্যাপ, ঠিক আছে? আপনারা আবার চাইলে কিন্তু মোবাইল অ্যাপও কন্ট্রোল করতে পারবেন, মোবাইল অ্যাপ, ওকে? এরপরে কি আপনার ওই যে ইউ হ্যাভ টু বিন 18+ এজ হইতে হবে, ঠিক আছে? এরপর হইলো ওয়ান নেটওয়ার্ক আইপি, ঠিক আছে? বা নো শেয়ার্ড আইপি, ওকে? এগুলো কয়েকটা। এবার আসেন যেগুলা এর পাশাপাশি ম্যান্ডেটরি থাকে, ঠিক আছে? তাদের ওই তাদের প্রাইসিং, কস্টিং, ফি, এই জিনিসগুলো তারা হয়তো বা আপনাদেরকে একটু চেক করতে বলবে, যেমন তারা কেমন সার্ভিস চার্জ করবে, প্রাইসিং, তাদের কমিশন আর কি, প্রাইসিং, কমিশন, এখানে আপনার কোনো এক্সকিউজ আছে কিনা। এর পরবর্তীতে আপনার আউটসাইড মার্কেট কাজ না করার ব্যাপারে স্ট্রিক্ট একটা রুলস থাকবে, যে কোনোভাবে আউটসাইড মার্কেটে যাওয়া যাবে না, ইভেন আপনারা যাবেনও না। বর্তমানে আউটসাইড মার্কেট যাওয়া মানে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার থেকে কাজ নিয়ে দেন আপনার উপর থ্রেট যাবে। কয়েক ক্যাটাগরির স্ক্যাম আছে, আমি সেগুলো একটু বলবো। তো আউটসাইড মার্কেটে না যাওয়া, ঠিক আছে? ইনসাইডের মধ্যে যা কাজ করবেন, হ্যাঁ কম, ওই যে একটা আছে না যে, মানে কি করেন, কমের ভিতরে কাজ করেন বাট স্যাটিসফাই থাকেন, ঠিক আছে? এটা কখনো করা যাবে না আউটসাইড মার্কেট। এরপর আসেন আউটসাইড মার্কেট প্লেসের পরে স্ল্যাংয়ের ব্যাপারে, মানে কি, কখনোই কমিউনিকেশনে ব্যাড স্ল্যাং ইউজ করা যাবে না। কার জানি মাইক্রোফোন অন হয়ে গেছে, একটু অফ করে দেন। ব্যাড
স্ল্যাং ইউজ করা যাবে না, মানে গালিগালাজ থেকে শুরু করে ক্লায়েন্টের ইয়া হোক এরকম কোনো কমিউনিকেশন করা যাবে না। এই মেজরিটি এগুলো যদি আপনারা ফলো করেন, আমার মনে হয় এর বাহিরে আপনাদের সাথে আর কোনো প্রবলেম করতে হবে না, আপনারা কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, প্রতিটা মার্কেট প্লেসের রুলস 60% 80%ই মিলে, সেম রুলই রিপিটেড হয়। ঠিক আছে, তো আশা করি আমরা সবাই মার্কেট প্লেসের বহির্ভূত যে আলোচনাগুলো সেগুলো আমরা করে ফেলছি। ঠিক আছে, এখন আসেন মার্কেট প্লেসের কাজ করার ক্ষেত্রে কি কি ইমপ্রুভমেন্ট আপনার করা উচিত, যে ভাই এমন কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত বা যেগুলোর কারণে আমি মার্কেট প্লেসে ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে, ইমপ্রুভমেন্ট নাম্বার 1, আগে তো অ্যাকাউন্ট করতে হবে, তাহলে ইমপ্রুভমেন্টের লেভেলটা আপনি যাচাই করতে পারবেন। ঠিক আছে, স্পেলিং মিস্টেক হতে পারে। নাম্বার 2, বিভিন্ন ধরনের কি কমিউনিটি গ্রুপে কানেক্টেড হবেন। কমিউনিটি গ্রুপ কাকে বলে, যেই সব গ্রুপগুলোতে আপনার কি হয়, ফ্রিল্যান্সারের কমিউনিটিগুলো থাকে, সেই সব কমিউনিটি গ্রুপগুলোতে জয়েন হবেন। সেই ক্ষেত্রে সবচাইতে বেশি সাজেস্টেড যেগুলো, সেগুলো হতে পারে কারা, সেগুলো হতে পারে হলো বিভিন্ন ধরনের ব্লগিং সাইট। ঠিক আছে, ব্লগিং সাইট, পরে হলো ধরেন না হলো আপনাদের বিভিন্ন ফোরাম। ঠিক আছে, এইগুলোই আপনাদের সবচেয়ে বেস্ট হবে। সোশ্যাল মিডিয়ার থেকে যেসব কমিউনিটিগুলো পাবেন সেখানে আপনি সাপোর্ট কম, কিন্তু কি পাবেন বেশি, ওই যে তাবিজ বিক্রেতা বেশি পাবেন। ঠিক আছে, আপনারা হয়তো বা ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেক কমিউনিটির সাথে কানেক্টেড হয়েছেন, তো সেই ক্ষেত্রে এখন দেখবেন যে ওইখানে আলোচনা হওয়ার মধ্যে তাদের মার্কেটিং আলোচনাই বেশি হয়। আমি অনেকগুলো অ্যাকাউন্টের সাথে কানেক্টেড আছি, যেখানে আমি এখন মানে মনে করেন যে 1 লাখ পোস্টের মধ্যে মাত্র একটা পোস্ট ইনফরমেটিভ হয়, আর 1 লাখ পোস্টের কারণে আমার কতগুলো যে টাইম এগুলো ইনভেস্ট হয় বা চলে যায়, নষ্ট হচ্ছে, এটা আলাদা। ঠিক আছে, তো কমিউনিটি বলতে গেলে ব্লগিং সাইটগুলো ট্রাই করবেন, যে ফ্রিল্যান্সারের উপর কারা কারা আছে। এরপরে ফ্রিল্যান্সারদের বা প্রতিটা মার্কেট প্লেসের নিজস্ব ব্লগিং থাকে, ব্লগ সাইট। এই যে ব্লগ সাইট এর প্রতিটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসেই থাকে। আপনারা কি করবেন, এই যে এখান থেকে নিচে আসবেন, নিচে এসে এই যে এখান থেকে আপনারা এই যে টিম স্টোরিজ, এখান থেকে আপনারা এই জিনিসগুলো একটু অ্যানালিটিক্স বের করবেন। ঠিক আছে, ওকে। এরপরে এখানে freelancer.com এরই কিন্তু কমিউনিটি আছে, নিজস্ব কমিউনিটি, সেখান থেকে আপনারা কি করতে পারেন, রিসার্চ করতে পারেন। ওকে, তো আশা করি আমরা অনেকটুকু হিন্টস পাচ্ছি যে কিভাবে আমরা ইমপ্রুভমেন্ট নিজেদের জন্য করতে পারি। এখন যদি আপনার কি কাজ করার প্রয়োজন পড়ে, যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া সাপোর্ট লাগে, ফেসবুক ছাড়া অন্য অন্য আদার প্ল্যাটফর্ম, ঠিক আছে, এনি আদার সোশ্যাল প্ল্যাটফর্ম কি উইদাউট ফেসবুক, যেমন কে কে আছে আমার, ধরেন আমি বললাম যে ওই যে টুইটার আছে। ঠিক আছে, এরপরে আছে হলো আমাদের ওই যে কোরা, এরপরে আপনাদের আছে হলো কোরা, আরে আরো কয়েকটা নাম মনে পড়লো এখন হারিয়ে গেলাম, লিঙ্কডইন। ঠিক আছে, এর পরবর্তীতে আপনি আরো কাকে কাকে পাবেন, কোরা, টুইটার, লিঙ্কডইন, স্লাইড শেয়ার, স্লাইড শেয়ার। ঠিক আছে, এরকম কিছু কোম্পানি আছে সোশ্যাল কমিউনিটি, যেখানে আপনি কি আসলেই এরকম কিছু ইয়া পাবেন, আইডিয়া পাবেন। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে আপনারা ওই প্ল্যাটফর্মগুলোকে এঙ্গেজ হতে পারবেন। ওকে, তো আশা করি আমরা মার্কেট প্লেসের বহির্ভূত আলোচনা করে ফেলছি। এবার আসেন মার্কেট প্লেসের ভিতরে। এখন আমাদের কাজ করতে হবে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটা। ঠিক আছে, তো অ্যাকাউন্ট তৈরি করার আগে আরও দুটো কথা। নাম্বার 1, মার্কেট প্লেসের অতিরিক্ত যেসব রুলস রেগুলেশন আমি তো বলে দিয়েছি, তারপরও প্রতিটা মার্কেটের
টার্মস অফ সার্ভিস, এই যে এইগুলা, বিশেষ করে এই যে এই মার্কেটের এই যে এটা ঠোঁটস্থ করে নেবেন। এই যে এই পার্টটা যতগুলাই আছে প্রতিটা পয়েন্ট আপনারা ঠোঁটস্থ করবেন, শুধু মুখস্থ না, ঠোঁটস্থ, যেন ভুলেও মানে ওই যে বলে না ঘুমের ঘোরেও যেন আপনার কি না হয়, এইখান থেকে কোনো মিস্টেকেন না আসে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, অ্যাকাউন্ট তৈরি করব। এখন আপনি আগে জানতে চাচ্ছেন যে ভাই এখন যদি আমার পূর্বের অ্যাকাউন্ট থাকে তাহলে কি করব। আপনারা অনেকেই প্রথমে না বুঝে অনেকেই কি করেছেন, অ্যাকাউন্ট করেছেন না, অনেকেই আছেন অনেক ভিডিও ঘেটে ঘেটে অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন। এখন যেহেতু আবার নতুন করে শুরু করতেছেন তখন হয়তো এত কিছু খেয়াল করেন নাই, এখন হয়তো এগুলোর প্রয়োজনীয়তা অনুভব করতেছেন। এখন কি করবেন? এখন যেটা সাজেস্টেড হলো সেটা হলো আপনার পুরাতন অ্যাকাউন্টটাকেই ওইভাবে সাজিয়ে আবার শুরু করতে চান। ঠিক আছে, পুরাতন অ্যাকাউন্টটাকে দিয়েই শুরু করেন। আর যদি মনে হয় যে না ভাই পুরাতন অ্যাকাউন্টটা দিয়েও আমি অনেক কি করে ফেলছি, কুকীর্তি করে ফেলছি, ঠিক আছে, মানে আকামুকাম করে ফেলছি, মানে রুল ব্রেক করেছি, অনেক কিছু করে ফেলছি, তাহলে এখন আপনাদেরকে যেটা করতে হবে আগে ওই অ্যাকাউন্টটাকে ডিলিট করবেন। ডিঅ্যাক্টিভেট বা ডিলিট যেটা বলে, অ্যাকাউন্ট ডিলিশন করা যায়। অ্যাকাউন্ট ডিলিট করে ওই অ্যাকাউন্টের কোন কোন ইমেইল, কোন কোন ফেসবুক, কোন কোন নাম্বার দিয়ে ইউজ করেছেন সেগুলোকে মার্ক করে সেই নাম্বারগুলোতে নেক্সট টাইম অ্যাকাউন্ট করার সময় ইগনোর করবেন। বিষয়টাকে আমি বুঝাতে পারতেছি? ধরেন একটা নাম্বার দিয়ে আপনি কি করছেন, অ্যাকাউন্ট করছেন, ওই নাম্বার ওই অ্যাকাউন্টটা এখন ডিলিট করে দিচ্ছেন, দ্বিতীয়বার ওই নাম্বার দিয়ে আর অ্যাকাউন্ট না করাটাই ভালো। ঠিক আছে, আলাদা নাম্বার নেন, আলাদা কাজ, সব কিছু আলাদা আলাদা। ঠিক আছে, প্রতিটা মার্কেট প্লেস, আমি একটা মার্কেট না, আমি কিন্তু মানে মার্কেট প্লেসের পূর্বের আলোচনা আমি সবগুলোই ইন করে বলে দিচ্ছি আর কি। ওকে, তা আশা করি আমরা সবাই বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারছি। মার্কেট প্লেসের একটা অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু খুবই জটিল কিছু না, খুবই সহজ কাজ। হাতে গোনা কয়েকটা জিনিস আপনাকে খালি মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, আপনার ইমেল অ্যাড্রেস লাগবে, ঠিক আছে, ইমেল লাগবে একটা। আচ্ছা এখানে লিখে দিই, ওখানে কি লিখতেছি, মার্কেট প্লেসের জন্য কি কি লাগবে, ইনফো সর্বপ্রথম, কি যেমন ইয়া ইনফরমেশন, যেগুলো ভেরিফাইড ইনফরমেশন, এই যে এইগুলোর কোন একটা থাকা ভালো, যেন ভেরিফিকেশন প্রসেসে যেন আপনি কি না হন, ইয়া না হন। আমি এখানে লিখলাম ভেরিফিকেশন, ঠিক আছে, ভেরিফিকেশন আইডেন্টিটি কোন একটা থাকলেই হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, যে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই কি সিকিউরড, কোনোভাবে যেন কি ইমেল অ্যাড্রেস না হারিয়ে যায়। আমরা অনেকে ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন কথা হলো এই ইমেল অ্যাড্রেসগুলো প্রবলেম যেটা করে সেটা হলো যে হ্যাকিং হয়ে গেলে আপনি শেষ, না আপনি ওই অ্যাকাউন্টটা ফেরত পাবেন, না আপনি মানে ফেরত পাইতে গেলে অনেক বেগ পেতে হবে, সেজন্য শুরুতেই সেন্সিটিভ থাকা। এখন ইমেল অ্যাকাউন্ট সিকিউর করার প্রসেস অনেকগুলোই আছে, আপনারা সেগুলো অলরেডি জানেন, আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি না। আপনারা কি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, স্ট্রং পাসওয়ার্ড। এরপরে ভেরিফিকেশনের জন্য কি মাল্টিপল ভেরিফিকেশন, যেমন ওই যে ওটিপি ভেরিফিকেশন করে নেবেন, ওটিপি ভেরিফিকেশন করে নেবেন। এরপরে টু ফ্যাক্টর, অনেকে অথেন্টিকেটর ইউজ করা যায়, টু ফ্যাক্টর অথেন্টিকেটর, এগুলো ব্যবহার করে আপনি আপনার ইমেলকে সিকিউর করবেন। ঠিক আছে, যে ইমেল নিয়ে কাজ করবেন খেয়াল করবেন যে ওই ইমেলগুলোতে যেন কি না থাকে, ওই যে ধরেন না আমরা এক ইমেল দিয়ে কি করি, যেখানে ভালো লাগে সেখানে খালি অ্যাকাউন্ট তৈরি করি। এখন এই ইমেল ওই জায়গাটা কি সিকিউর না নন সিকিউর সেটা আমরা খেয়াল করি না, তাই না? আমরা অনেকে এটা করছি না। এই জায়গাটাও আপনাকে এটা কি করতে হবে, সিকিউর করতে হবে। আমার একটা সময় আমি মানে অনেক সময় ওই লগ ইন ভায়া ফেসবুক এরকম অনেক ইয়া হয় না, কোথায় জানি অ্যাকাউন্ট তৈরি করছিলাম লগ ইন ভায়া ফেসবুক করে, পরের দিন আমার অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, অনেক সাধনা করে দেন অ্যাকাউন্টটা আনছি, কিন্তু এই অ্যাকাউন্টটা টিকে রাখতে পারিনি, ওটা ডিসেবল হয়ে গেছিলো। বাট আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে ওই ইমেল যেন যত্রতত্র কি না থাকে, সাবস্ক্রাইব করা না থাকে। ঠিক আছে, আপনি এগুলো চেকও করতে পারবেন।
বেশি বাড়তি কথা বলতেছি মনে হয়, বাট এগুলো একটু ইম্পর্টেন্ট আর কি, আমি সেজন্য হয়তো বা ইগনোর করতে পারতেছি না। আপনি আপনার এই যে ইয়াতে চলে যাবেন, কোথায়, অ্যাকাউন্টে চলে যাবেন আর কি, এই যে অ্যাকাউন্ট। আমাকে সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো স্যাররা? ওকে, আচ্ছা, এই যে সিকিউরিটি, আচ্ছা, এই যে এখান থেকে আপনি এই যে 2 স্টেপ ভেরিফিকেশন কানেক্ট করে নেবেন। এরপর এই যে অথেন্টিকেটর আমি ইউজ করি, মানে বুঝেন না ওই যে মানুষ কি বাস খাইলে এরপরে গিয়ে ঠিক হয়, এটা। এই যে থার্ড পার্টি অ্যাপস এন্ড সার্ভিস, যত কম সংখ্যক চেষ্টা করবেন কানেক্ট করার, যত কম পারা যায়, ঠিক আছে। ওপেন এআই, ড্রিবল আর ডুও, এছাড়া আমার আর কোনো কানেকশন নাই, বাট তারপর আপনি একবার চেক করে আসতে পারেন, ঠিক আছে। এমন কোনো মনে করেন যে ফিশিং জায়গায় কানেক্ট করা যাবে না যেখান থেকে আপনার কি ঝামেলা হতে পারে। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, এবার আসেন এরপরে কি আছে। ইমেল অ্যাড্রেস এরকম ভ্যালিডেট হইলে হবে, একটা পাসওয়ার্ড লাগবে, যে এই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড, STRONG, স্ট্রং পাসওয়ার্ড লাগবে, যার মাধ্যমে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন আর কি, বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আপনার একটা প্রোফাইল পিকচার লাগবে, প্রোফাইল পিকচার লাগবে, ঠিক আছে, এগুলো বেসিক নিডস। এরপর একটা ইউজার নেম লাগবে, ইউজার নেম। ইউজার নেমটা কি? ইউজার নেমটা হলো আপনার অনলাইন আইডেন্টিটির একটা মাধ্যম। দেখেন এমডি আবদুল্লাহ, এটা কিন্তু অনেক পার্সন, তাই না? এই যে আমি যদি এখন এমডি আবদুল্লাহ লিখে সার্চ করি, আমাকে পাওয়ার চান্সেস কতদূর? অনেক কম, তাই না? মানে আছে বাট অনেক কম। দেখা যাচ্ছে মোটামুটি কি অনেক পার্সনের নাম আমি পেয়ে গেছি, তোর মধ্যে আমার পাওয়া মুশকিল কিন্তু খুবই বেশি। যেমন 3200+ লিঙ্কডইন এমডি আবদুল্লাহ প্রোফাইলই পাওয়া যাচ্ছে। কিন্তু যদি আপনি এই জায়গাটায় এমডি আবদুল্লাহ না লিখে আপনি শুধু স্পেস বাদ দিয়ে যদি আপনি এখন এটা লেখেন এমডি আবদুল্লাহ ইউসা, এখন 100 আমাকেই পাবেন। লিঙ্কডইনে যেটা পাচ্ছেন সেটা আমি, এমডি আবদুল্লাহ। এরপরে এমডি আবদুল্লাহর এখানে আপনি যে এখান থেকে কি পাবেন, এটা কি আমি নাকি? চলেন তো একটু দেখে আসি, এটা কোন আবদুল্লাহরে দেখাচ্ছে। এমডি আবদুল্লাহ, আবদুল্লাহপুর হাইওয়ে, কাছাকাছি তো বলতেছে বাট আচ্ছা, এই যে এটা একটা মাধ্যম। এরপরে ফেসবুকেও কিন্তু আমার অ্যাকাউন্ট, ইউটিউবটাও আমার। এরপরে আমার পোর্টফোলিও সাইটের জন্য এই যে এই লিঙ্কটাও আমার। এরপরে ফেসবুকের এই যে আমার সম্পর্কিত তথ্য, এটাও আমার। আপনি যে ভিজিট করেন এই যে এমডি আবদুল্লাহ লিঙ্কডইন, এটাও আমার। এই যে দেখেন এমডি আবদুল্লাহ ইউসা, তার মানে এই যে একটা ইউজার নেম পারে আপনার আইডেন্টিটিটাকে অথেন্টিকেট করতে, তাই না? অনলাইনে তো অনেক অনেক ইয়া থাকবে। না, এটা অন্য আরেক আবদুল্লাহ, ঠিক আছে। তো আশা করি আমরা সবাই বুঝতে পারলাম যে আসলে ইউজার নেমটা কত ইম্পর্টেন্ট। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আসেন এই জিনিসগুলো যদি হাতের নাগালে থাকে এনাফ, আমার মনে হয় না আর নতুন কিছু লাগবে। এবার আমি একটু স্ক্রিনটা অফ করব। আমাদের ইয়া স্যার, রবি স্যার আছেন না? গাজী রবি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, আপনি তাহলে স্ক্রিনটা শেয়ার দেন। আপনার স্ক্রিন থেকে এবার আমরা একটু ইয়া করব, গাইড নিব। ওকে, এবার আসেন তাহলে আমরা এখন চলে যাই, নতুন একটা ট্যাব ওপেন করেন। হ্যাঁ, এটা হলো freelancer.com এর ওয়েবসাইট, ঠিক আছে। তো freelancer.com এ অ্যাকাউন্ট ওয়েবসাইট ওপেন করেছেন। এখন আপনাকে কি করতে হবে? যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই আপনাকে সাইন আপ করতে হবে, স্বাভাবিক। তো সাইন আপের জন্য এই যে এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন সাইন আপের ক্ষেত্রে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিতে হবে। এখানে দেখেন কন্টিনিউ উইথ ফেসবুক নামে কিন্তু একটা অপশন অ্যাভেলেবেল আছে। এটা আমরা বিগিনিং লেভেলে ইগনোর করব। শুধু এটা না, আমরা ওই যে লগ ইন ভায়া ইমেইল, মানে ইমেল অ্যাড্রেসে ডিরেক্টলি যে এপিআই থ্রু লগ ইন হয়ে যায়, এগুলোকে আমরা ইগনোর করব। কারণটা কি? যখন আমরা ওইভাবে লগ ইন হয়ে যাব,
আমাদের ইউজার নেম বা অনেকগুলো মডিফিকেশন থেকে আমরা বঞ্চিত হব, যার কারণে আমরা অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশনারি একটা অ্যাকাউন্ট বানাতে পারবো না, কোনো না কোনো জায়গায় কি থাকবে, মিস্টেক থেকেই যাবে। সেজন্য আমাদেরকে এই জায়গাটায় এটা ইনশিওর করতে হবে। ওকে, তো এখন আসেন, হ্যাঁ নাম লিখবেন। নামের বেলায় এই যে যা লিখবেন সবগুলোই কি হইতে হবে, অবশ্যই অবশ্যই আপনার যে ওই যে ভেরিফিকেশন আইডেন্টিটির জন্য, ভেরিফিকেশনের জন্য যেসব কাগজপত্রগুলো সাবমিট করবেন যে সেখানেও যেন সেম টু সেম থাকে, ঠিক আছে? বার্থ, ডেট অফ বার্থ সব কিছু সিমিলার রাখতে হবে। ওকে, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দেন। হুম, যদি আপনার এনআইডিতে এরকম থাকে তাহলে আপনি এটাই দিয়ে দিবেন। হ্যাঁ, 3টা পার্ট থাকলে কিভাবে দিব স্যার? যেমন আমার মোহাম্মদ, তারপর মজিদুর রহমান। তাহলে মোহাম্মদ মজিদুর এক পার্ট, রহমান আরেক পার্ট। আচ্ছা, অথবা যদি ওই যে আমরা অনেক সময় কি করি, ওই যে পাসপোর্ট বানালে কিন্তু এটা সহজ হয়ে যায় আর কি, কারণ ওইখানেও পাসপোর্টে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে বলে দেয়। তো ওইখান থেকে পাসপোর্ট বানালেও আপনারা তাহলে ওই অনুপাতে বানাবেন। দেন আপনার নিজস্ব বানানো একটা পাসওয়ার্ড দিয়ে দেন, জাস্ট একটু পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, জটিল পাসওয়ার্ড। এখানে আবার কেউ ইমেলের পাসওয়ার্ড দিয়ে দিয়েন না যে ভাই এখানে ইমেলের পাসওয়ার্ড চাচ্ছে না, এটা ইমেলের পাসওয়ার্ড না, ঠিক আছে? আচ্ছা, প্রাইভেসি পলিসি ইউজার এগ্রিমেন্ট তো অবশ্যই পড়বেন, ঠিক আছে? এটাতে কোনো প্রকার কম্প্রোমাইজ না। হ্যাঁ, জয়েন্ট ফ্রিল্যান্সার। ওকে, এখন একটা ইউজার নেম দিচ্ছে। এখন এখানে বিষয়টা হলো ইউজার নেম যত্রতত্র কিন্তু দেওয়া যাবে না, এটা আমরা প্রথমে বুঝতেছি। কারণ ইউজার নেম এটা আপনার একটা অনলাইন আইডেন্টিটি হিসাবে কাজ করবে। যেমন এমডি আবদুল্লার বিষয়টা আমরা আপনাদেরকে বুঝাইলাম, তাই না? এখন আসেন, স্যারের নামটা কি একটু লেখেন তো নতুন ট্যাবে স্যারের নাম। হুম, ইউআরএল এ লিখতেন, আচ্ছা সময়, হ্যাঁ লেখেন, সমস্যা নেই, এটা জটিল আসবে আর কি। এমডি মাসুম, তাই না? এটা আপনার একেবারে অফিসিয়াল নাম, রাইট? তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে এখন এই নামে তো আপনি অনেক পার্সন। এখন আপনার জন্য যদি আপনি একটা ইউজার নেম বানাইতে চান, আপনি কি কি ফর্মুলা খলে করতে পারেন। তো একটা ইউজার নেম যদি আপনি বানাইতে চান সবচেয়ে বেস্ট হয়, আচ্ছা এবার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আমার স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন। ইউজার নেম যখন বানাবেন তখন স্যার আমার একটা প্রশ্ন আছে, যাদের নাম 3 অক্ষরে তারা কি করবে, কিভাবে এমনি তো গাজী রবি, শুধু গাজী ফার্স্ট নেম লাস্ট নেম রবি দিয়েছে, যাদের আমার যেমন এমডি আব্দুল খালেক, সেক্ষেত্রে কি করার আছে স্যার? এমডি ওটা আব্দুল কিভাবে? যাবে এক পেজে, এক ইয়াতে, আরেক খালেক যাবে আরেক নামে, ঠিক আছে? আর আপনার যদি পাসপোর্ট থাকে, পাসপোর্টে দেখবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করেই বলা আছে, ঠিক আছে? যেমন একটা পাসপোর্ট এক্সাম্পল দেখাই, সেজন্য বলতেছি আর কি, পাসপোর্টটা যদি বানান না অনেক পাবেন, অনেক আপনারা ইজি হবে অনেক কিছুতেই। কই, তো আমার স্মার্ট কার্ড আছে, পাসপোর্ট নাই। আচ্ছা এই যে দেখেন, একটা আছে সারনেম আর একটা হলো গিভেন নেম, এই যে মার্টিন স্যারা। আচ্ছা একটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, এই যে এখানে যে মার্টিন স্যারা আছে, আপনার যদি 3টা 4টা ওয়ার্ড হয় তাহলে সারনেমে কোনটা গিয়েছে, গিভেন নেমে কোনটা গিয়েছে, এটা আপনি একবার দেখে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তা আশা করি আপনাদের আর সমস্যা হবে না, আপনারা এই জায়গাটায় কানেক্ট করে কাজ করতে পারবেন। আর যদি আপনার পাসপোর্ট না থাকে, এখন যদি বলেন যে ভাই আমার তো পাসপোর্টও নাই, আমি এখন এটা কিভাবে ভেরিফাই করব, এটা ভেরিফাই করা খুবই সহজ। পাসপোর্ট যদি না থাকে তাহলে যেটা করবেন, আপনি আপনার ধরেন আমার নাম যেমন এমডি আব্দুল্লাহ, ঠিক আছে? এখন এখানে এটা কেমনে আসছে, আব্দুল্লাহ এমডি আসছে, মানে আমার গিভেন নেম হলো আব্দুল্লাহ, আর সার নেম বা ওই যে আমাদের যে বংশীয় এটাতে বংশগত নেম বলে আর কি, বংশগত নেম ওইখানে আসছে এমডি, ঠিক আছে? এমডি আব্দুল্লাহ, এরকম একটা বিষয়টা আসছে আর কি।
তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওই যে এমডি এক ওয়ার্ডে দিয়ে দিবেন, আব্দুল্লাহ আরেক ওয়ার্ডে দিয়ে দিবেন। ওকে, এখন যদি 4 ওয়ার্ডের হয় তাহলে আপনারা কি করবেন, 4 ওয়ার্ডের প্রথম 2 ওয়ার্ড কোনটা সারনেমে যাবে, কোন পরের দুইটা কোনটা সারিয়াতে আসবে, মেইন নেমে আসবে, এটা আপনারা নিজেরাই তো ভেরিফাই করতে পারবেন, কারণ ফর্ম ফিল আপ তো আপনারাই করবেন। তো সেক্ষেত্রে ওই অনুপাতে ফর্ম ফিল আপ করে দিবেন, যদি আপনারা পরবর্তীতে তো করতে হবে, আজকে না হোক পরেও তো করতে হবে, সেটা করে দিবেন। ওকে, আচ্ছা এবার আসেন আপনাদের বিষয়টা যেটা, সেটা হলো যে আমরা এখন সারনেম কিভাবে বানাবো। সারনেম বানানোর সবচাইতে বেস্ট যেটা, সেটার মাধ্যমটা হলো আপনার অরিজিনাল নাম। হয়তোবা সারনেম কয়েক ক্ষেত্রে হয়, একটা হলো আপনার স্ট্যান্ডার্ড প্যাটার্ন ফলো করে, হয়তো আপনার কোম্পানি নেম হইতে পারে, যেমন আপনি একটা কোম্পানি চালান, কোম্পানি অনুপাতে নাম হতে পারে। আরেকটা হবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং। এখন কোম্পানি ভিত্তিক, পার্সোনাল ভিত্তিক বিষয়টা অনেক জটিলতায় চলে গেল না, আমি ডেপথ লেভেলে যাচ্ছি তো সেজন্য একটু জটিল লাগতে পারে। অনেকেই আছে যারা কি করে, নিজের প্রোফাইল প্রমোট না করে কোম্পানি নাম হিসেবে প্রমোট করে। যেমন হতে পারে, যেমন ধরলেন আপনারা চিন্তা করলেন কারা কারা আছেন, আমি এখান থেকে কয়েকটা নাম ডাকি, আব্দুল খালেক স্যার, আসিফ স্যার আর রবি স্যার। ওনারা তিনজন চিন্তা করলো যে ভাই আমরা চলেন, আমি তো গ্রাফিক ডিজাইন পারি, আপনি তো ওয়ার্ডপ্রেস পারেন, আবার আপনি তো ভিডিও এডিটিং পারেন, তাহলে চলেন তিনজন মিলে একটা কমিউনিটি বানাই, একটা কি বানাই, একটা এজেন্সি বানাই, বা একটা মানে ভার্চুয়াল এজেন্সি। আমরা তিনজন মিলে কাজ করব, গ্রাফিক ডিজাইনের যা যা দরকার তার গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করাবে, যা দরকার ভিডিও এডিটিং দরকার ভিডিও এডিটিং দিব, আমার যা ওয়ার্ডপ্রেস দরকার আমি ওয়ার্ডপ্রেস সাপোর্ট দিব। এই যে এখন কত হলো, একটা মার্কেট প্লেসে যদি আপনারা তিনজন মিলে একটা অ্যাকাউন্ট বানান, তাহলে আপনারা এখন কি করবেন, এখন তো আপনারা পার্সোনাল নাম কেউই দিবেন না, দিলে তো সবাই নিজের নামই দিতে চাইবেন, স্বাভাবিক। আব্দুল খালেক স্যার বলবে স্যার আমার নামে হবে, আবার আসিফ স্যার বলবে যে কেন আপনার নামে কি স্পেশাল আছে, আমার নাম হবে। রবি স্যার বলবে যে আমি ইউনিক, আমার নাম দেওয়া উচিত। তাহলে কি এখন তিনজনের মধ্যে ঝঞ্ঝাল না? সেজন্য অনেকে কি করে, তিনজন বা চারজনের একটা কমিউনিটি গ্রুপ হলে তারা এটাকে প্রমোশন করে হলে অ্যাজ এ ব্র্যান্ড নেম আকারে। যেমন তিনজনের জন্য ওনারা একটা ব্র্যান্ড নেম তৈরি করলো, যে কি ধরে নেন না যে ওয়েব কনসালটেন্সি, এই যে ওয়েব কনসালটেন্ট, এই যে এরকম একটা নাম হয়ে গেল। এখন কত হলো, যদি এরকম কি হয় কোম্পানি নেম হয়, তাহলে আপনাকে এখন আগে চেক করতে হবে যে ওই কোম্পানি নামে, ওই নামে কোনো কোম্পানি আগে থেকে স্টে করতেছে কিনা। ধরে নেন আমি এখন কি দিলাম, এই যে ওয়েব কনসালটেন্ট, যদি এটা অনেক অ্যাভেলেবল, ওয়েব কনসালটেন্ট, ঠিক আছে। এখন এই নামে যদি আমি কোনো আগে থেকে কোনো পাই, তাহলে কি আপনাকে এখন এটা ইগনোর করতে হবে। এই যে ওয়েব কনসালটেন্ট, অনেক হরহ অহরহ নাম। এখন কত হলো, তাহলে নাম কিভাবে বানাবো? তো নাম যদি বানাইতে হয় কোম্পানি হিসেবে, তাহলে আপনাকে একটা ইউনিক নেম খুঁজতে হবে, যে নামটা কেউ আগে থেকে ইউজ করে নাই, এবং নামটা সহজ মেমোরেবল একটা নাম রাখতে হবে। তো সেটার জন্য আপনারা এআই কে ইউজ করতে পারেন, গুগল বার্ড আছে, আপনি বার্ড ইউজ করতে পারেন, অথবা আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি, গুগল বার্ড অনেক সুন্দর সুন্দর কি দেয়, আইডিয়া দেয়। ইভেন আমি আমার অনেক স্টুডেন্টের নাম এই বার্ড আর এআই দিয়ে করে দিছি। ওটাই। ঠিক আছে, তো চলেন সেম কথাটাই আমরা এখন এখানে ইয়াটাকে বলি, বললাম যে উই আর গিভিং ওয়েব সার্ভিসেস অনলাইন, we need agency name and username। ঠিক আছে, এখন suggest me some unique easy to memorable name ideas। ঠিক আছে, এই যে লিখলাম। তো এখান থেকে আমি এটাকে কপি করে আমি গুগল বার্ডকেও বলে দিই যে ভাই তুমিও করো। তো এখন এখান থেকে যেটা ভালো লাগবে আপনি সেটা চুজ করেন। আমি গুগল বার্ড আগে খুব কম ইউজ করছি, আগে আমি বেশিরভাগ সময় ইয়াটা ইউজ করতাম,
চ্যাট জিপিটি এখন অনেকে বলতেছে গুগল বার্ড নাকি অনেক ভালো ইয়া হয়েছে, ইমপ্রুভ হয়েছে। আপনারা কে কেমন ইউজ করছেন জানি না, বাট দেখা যাক। ওকে, এখন দেখেন চ্যাট জিপিটি মোটামুটি 10টা আইডিয়া দিয়েছে। প্রথম আইডির নাম কি, ওয়েব ওয়াইজ সলিউশন, খারাপ না, এটা কিন্তু অনেক কাছাকাছি। এরপরে পিক্সেল ফোর্জ, এরপরে কোড ক্রাফট, কোড ক্রাফটার্স, বাইট বুস্টার্স, টেকটনিক, এই যে টেকটনিকটা খারাপ না, সুন্দর হয়েছে কিন্তু, ডিজিটাল ডাইনামোস, ওয়েব ওয়ার্কস, বাইট ব্রিজেস, ঠিক আছে, সাইবার স্প্রিন্ট, এরপরে দিছে কোড ক্যানভাস। এরপর এখান থেকে নেন, তারা ডিসক্রিপটিভ অ্যান্ড প্লেফুল, মানে তারা বিভিন্ন ক্যাটাগরি করছে, স্পার্কিভ, পরে স্ট্র্যাচো স্কেল, এরপরে ক্লিক ওয়ার্দি, কোড অ্যান্ড কো, খারাপ না কিন্তু, এই যে নামটা কিন্তু অনেকটা সুন্দর, দ্য পিক্সেল, এই যে দ্য পিক্সেল গিল্ড, ইউনিক অ্যান্ড মেমোরেবল, এই যে ফ্ল্যাগজিট, এরপরে অ্যাস্ট্রা ল্যাবস, আরবর, জিফার, ম্যাভেন কালেকটিভ। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা চুজ করে, এখন চুজ করবেন, ধরেন একটা চুজ করলাম আমি, এই যে ধরেন আমার কাছে চ্যাট জিপিটি কয়েকটা খুব ভালো লাগছে, তার মধ্যে এই যে টেকটনিকটা ভালো লাগছে আমার কাছে। এখন আমি জানতে চাইছি যে টেকটনিকটাকে আগে থেকে কোনো কোম্পানি আছে কিনা, এটা দেখ করা উচিত কিনা, সেটা চেক করার কয়েকটা পন্থা আছে। নাম্বার ওয়ান, আগে ডোমেন সার্চ করবেন যে এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা, কারণ ডোমেন অ্যাভেলেবেল মানে হলো তাহলে হ্যাঁ আমি একটা ইনসিউরিটি নিতে পারবো যে আমার এই জায়গাটা আমি সেফে আছি। ডোমেন নেই বা না নেই, এই ডোমেন আমি নেই বা না নেই, বাট আমি সেফে আছি, আমরা এটা বুঝতে পারবো। টেকটনিক লিখে সার্চ করলাম, থাকার কথা না, আমার কাছে এটা অনেক কমন মনে হচ্ছে। দেখছেন এই যে টেকটনিক.com টেকেন, তার মানে আমি বুঝবো যে না এই নাম নিয়ে অন্য কোনো কোম্পানি অলরেডি কাজ করতেছে। তো চলেন আমরা এখান থেকে আরেকটা নিই, কোড ক্যানভাস বা এই যে webworks.com, দেখি তো .com আছে কিনা। না, এটাও টেকেন, ঠিক আছে। দেখা যাচ্ছে অন্য কোনো নেন, বাইট ব্রিজেস, বাইট ব্রিজ, আমি একটা জাস্ট খালি খুঁজতেছি, এটা কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার মতো কোনো নাম না, টপিক না, এখানে আপনাকে অনেক রিসার্চ করতে হবে, কারণ কোম্পানি নেমের উপর অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। দেখেন এজেন্সি নেম কিন্তু খালি পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আরও সাজেস্ট মি মোর, আমি এখানে লিখলাম SUGG সাজেস্ট মি মোর 20+, তারা আরও সাজেস্ট করবে, ঠিক আছে। আপনি এখান থেকে অনেক সাজেশন নিতে পারবেন। ওকে, চলেন এই যে novatechsolutions.com, যদি এটা খালি পাবো না মনে হয়, তারপরে ট্রাই করতে সমস্যা কি। এই যে নোভাটেক সলিউশন, আর খালি আছে কিন্তু খালি থেকে লাভ কি, $10,000। আচ্ছা, দেখি একটা, এখন আর কিছু করার না, আমি এখানে webwizmasters.com, আচ্ছা এই যে এটা অ্যাভেলেবেল আছে, যাক আলহামদুলিল্লাহ। এই যে প্রথম জায়গা আমি ডান করতে পারলাম যে হ্যাঁ আমার এই জায়গায় খালি আছে। এবার আসেন নাম্বার 2, নেম চেকার নামে বিভিন্ন ওয়েবসাইট আছে, এই যে নেম চেকার। নেম চেকারের কাজগুলো হলো, এই যে নেম চেকার বিভিন্ন ওয়েবসাইট আছে, তারা কি করে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে তারা চেক করে দেখে যে কি আপনার এটার কি অবস্থা, মানে আপনার এই নামে কোনো খালি আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। যেমন দেখেন এই যে ফেসবুক, টুইটার, আপনি এই জায়গাটায় সার্চ করবেন, এই জায়গার মধ্যে যদি 80%-এর উপর মার্কেট যদি কি করে তারা অ্যাভেলেবল বলে, দ্যাট মিনস এখানেও সেফ, ঠিক আছে।
কি রে, আচ্ছা এই যে এখন দিলাম, এই যে চেক করতেছে, এই যে 80% আপ টু যদি অ্যাভেলেবল বলে তাহলে আমি মনে করবো যে হ্যাঁ নেওয়া উচিত। গিটহাব, ওআরজি, এগুলো দেখেন বেশিরভাগই অ্যাভেলেবল। এইগুলো আসতে একটু সময় লাগে, অনেক সময় না আসেও না, বাট এগুলো আপনি ইন্ডিভিজুয়াল চেক করেও দেখতে পারেন। এই যে 2 নাম্বার জায়গা। 3 নাম্বার হলো ডিরেক্টলি গুগল সার্চ করে দেন। এবার এই যে এখন গুগল সার্চ করে যদি আপনি রেজাল্ট পান, এই যে রেজাল্ট নাই, যদি রেজাল্ট আসে তাহলে বুঝবেন যে কি আপনার এখন কি এই জায়গাটা নেওয়া উচিত না। তো আশা করি যদি আপনি কোম্পানি বেতে রেখে ইউজার নেম সাজেস্ট করেন তাহলে কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন। স্যার কি আমার নিজের কাছে এখন একটু ইয়া লাগতেছে। স্যার আমি কি ডেপ লেভেলে যাব নাকি না আগের একটু জাস্ট খালি আর একটু ফরওয়ার্ডে যাব? আমি না স্যার চলে যান, ভালো লাগছে স্যার। আমি এখনো ইয়াতেই ঢুকতে পারি নাই, মার্কেট প্লেসেই ঢুকতে পারি নাই। সমস্যা নাই স্যার। আচ্ছা, এটা গেল একটা। এবার আসেন, যদি আপনার নামটা হয় আপনি নিজের পার্সোনাল উপর নেবেন যে ভাই আমি আমার ব্র্যান্ডিংই করব, আমি আমার নামেই সবকিছু করব, ঠিক আছে। এখানে আরেকটা বিষয়, যদি আপনি কোম্পানির নাম চালান তাহলে কিন্তু একটু ঝামেলা পড়বেন। সেটা হলো যে আপনার এই কোম্পানির যেহেতু কিছু কাগজপত্র থেকে শুরু করে কি করতে পারে, আপনাদের এই যে ভ্যাট ট্যাট বিষয়ক কিছু তথ্য ওই ইয়া চাইতে পারে, মার্কেট প্লেসে চাইতে পারে। তবে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিষয়টা বুঝতে পারছেন যে আপনি এই কোম্পানি চালাচ্ছেন, ভ্যাট দিচ্ছেন কিনা। ওকে, তো ক্ষেত্র বিশেষে এই জায়গাটা একটু টাফ, সেজন্য আপনি কোম্পানি না করে যদি এখন পার্সোনাল করেন, পার্সোনাল নামের ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, যদি আপনি পার্সোনাল ইউজ করার পারপাসে ইউজ করেন তাহলে ইউজার নেম বানাবেন দুইটা জিনিস মাথায় রেখে। দুইটা না, কয়েকটা জিনিস আমি এখানে বলি কি কি সেটা হওয়া উচিত বলে আমি মনে করি। নাম্বার 1, যদি আপনি পার্সোনালের পারপাসেই কি করেন, আপনি আপনার অ্যাকাউন্টটাকে বানান, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব নেম দিবেন, মানে ইউজার নেম এমনভাবে চেষ্টা করবেন যেটা নিজের নাম থাকবে। এরপরে আপনি কোন ক্যাটাগরি সার্ভিস প্রোভাইড করেন সেটারও একটা হিন্টস থাকবে। আপনি ওয়েব ডিজাইনার না, তাহলে আপনি এখন কি করবেন, ওয়েব ডিজাইনের জন্য আপনার ওই যে আপনার ক্যাটাগরির একটা হিন্ট দিয়ে দিবেন, ঠিক আছে, ক্যাটাগরি ভিত্তিক হিন্টস দিবেন। নাম্বার 3, চেষ্টা করবেন যত লেস ওয়ার্ড করা যায়, কারণ যত বেশি ওয়ার্ড বাড়বে তত কি মানুষ মনে রাখতে সমস্যা হবে, যত লেস ওয়ার্ড হবে তত বেটার, ঠিক আছে। নাম্বার 4, ইউনিক এবং ইজি টু মেমোরেবল, ইউনিক অ্যান্ড ইজি টু মেমোরেবল। ওকে, এই জিনিসগুলো রাখলাম। তো ধরেন আমি এখন একজনের, যেহেতু রবি স্যার বানাচ্ছেন, রবি স্যারের অরিজিনাল নাম তো মনে এমডি মাসুম, রাইট? তো চলেন আমি স্যারের নামে আমি একটা ইয়ে বানাই। এই যে আমি এখন বললাম যে মাই নেম ইজ মাসুম, আই অ্যাম এ ওয়েব ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনার, need a username, need an username for my key, need a username for my online identity, ঠিক আছে। give me unique less word, easy to memorable, ঠিক আছে। এরপরে দিব ইউজার নেম আইডিয়াস, লিখে দিলাম। এখন তারা আপনাকে কি করবে, এই যে দেখেন তারা আপনাকে নিজেরাই বানায় দিবে। মাসুম ডিজাইনস, এই যে ওয়েব মাসুম, পিক্সেল মাসুম, মাসুম ওয়েব, মাসুম ক্রিয়েটস, ডিজাইন বাই মাসুম। ধরেন ডিজাইন বাই মাসুম আমার পছন্দ হইল, এখন আমি কি করব, সেম প্যাটার্নটাই ফলো হবে। ডিজাইন বাই মাসুম খালি আছে কিনা, আগের ডোমেন খালি আছে নাকি এটা চেক করবেন। এই যে ডিজাইন বাই মাসুম খালি আছে, তাই না? এবার আসেন নেম চেকার, ডিজাইন বাই মাসুম অ্যাভেলেবল আছে কিনা। 80% অ্যাভেলেবল থাকলে আপনি কি এটা একটা মানে সেফ জোন, আপনি কাজ করতে পারেন। এই যে অ্যাভেলেবল দিচ্ছে, গুড। এরপরে লাস্ট কি, লাস্ট হলো ডিরেক্ট সার্চ গুগল, এই যে
ডিজাইন বাই মাসুম। ওকে, এখানে তারা ওই যে তাদের গুগল সাজেস্টেড দিচ্ছে, বাট আমার লাগবে ডিজাইন বাই মাসুমই লাগবে। এই যে দেখেন ডিজাইন বাই মাসুম অলরেডি কি অনেকেই কাজ করতেছে, ঠিক আছে। এই যে ডিজাইন বাই মাসুম, তার মানে কি এটা আসলে নেওয়া উচিত না, কারণ আপনি এখন এদের মধ্যে কনফ্লিকশন করবে, তাই না? তার আরেকটু চেঞ্জ করেন। এই যে মাসুম ওয়েব আর্ট লিখে সার্চ করলাম, দেখি এবার গুগলে খালি পাওয়া যায় কিনা। মাসুম ওয়েব আর্ট, এই যে এখন খালি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই যে মাসুম ওয়েব আর্ট। ওকে, তো এইভাবে সার্চ করে আপনি আপনার জায়গাটাকে ইনশিওর করবেন। ঠিক তেমনভাবে এই যে মাসুম ওয়েব আর্ট, এখানেও সার্চ করলাম, 80% অ্যাভেলেবল বললে হলো। ওকে, নেম চিপেও সেম। ওকে, এই যে $10 খালি আছে। তার মানে এই যে মাসুম ওয়েব আর্ট নিয়ে এখন সার্চ চাইলে আপনি এখন প্রমোট করতে পারেন। ওকে, তো আশা করি আমরা সবাই এখন ইউজার নেম কেমন হওয়া উচিত, ইউজার নেমটা কেন বলতেছি, ইউজার নেমের মাধ্যমে আপনার অনেকগুলো রাস্তা খুলবে। কিরকম দেখেন, মার্কেট প্লেসের বাহিরে কিন্তু ক্লায়েন্ট আনা, এটা আমরা 1 নম্বরে বলে দিছি পসিবল, এটা করা উচিত না। কিন্তু আপনারা একটা সময় মার্কেট প্লেস থেকে প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে যাবেন। এটা আমি একটা বলতেছি, সবাই যে সেমই হয় তা কিন্তু না। বা আপনি এমন একটা ক্লায়েন্ট পাবেন যে আসলে খুবই ট্রাস্টওয়ার্দি ক্লায়েন্ট, তাদের আচার আচরণ, আপনার লেনদেন এটা ইন্ডিকেট করবে, ঠিক আছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো, যেহেতু উনি একজন ট্রাস্টওয়ার্দি পারসন, এখন উনিও হয়তো বা একটু ফ্লেক্সিবিলিটি চাইবে, আপনার সাথে কমিউনিকেশন লেভেলটাও একটু কী চাইবে, ক্যাজুয়াল চাইবে। এখন আপনি তো ফর্মাল কথাবার্তা এখানে বলতে পারবেন, কিন্তু ক্যাজুয়াল কথাবার্তা এইভাবে বলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে তখন ক্লায়েন্টকে কনভার্ট করতে পারবেন খুবই ইজিলি, ঠিক আছে। তখন আপনি ইউজার নেমটাকে ইন্ডিকেট করে, মানে অনেকভাবে ইশারা ইঙ্গিত, ডিরেক্টলি বলা যায় না, ইশারা ইঙ্গিত মাধ্যমে আপনারা কিন্তু কি করতে পারবেন, আপনারা ক্লায়েন্টকে কনভার্ট করতে পারবেন। ইউজার নেমটাই হলো আপনার অনলাইন একটা আইডেন্টিটি, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের ইউজার নেমের উপর বেসিস। তো স্যার আমি একটু স্ক্রিনটা অফ করতেছি, আপনি আবার একটু স্ক্রিন শেয়ার করেন, রবি স্যার। এখন আপনার ইউজার নেম যদি পছন্দ থাকে তাহলে ওইটা দেন, আর যদি পছন্দ না থাকে তাহলে এই যে আমি আমার লিস্টটা দিয়ে দিই, এখান থেকে যদি পছন্দ হয় তাহলে দেন, না হলে আপনি অন্য কোনো একটা বানাতে পারেন। স্যার আমার ওয়েব ফাইলের নামটা কি ঠিক আছে স্যার? স্যারের নাম কি webkhalek.com না? জি স্যার। অ্যাভেলেবেল আছে তো? নেম চিপ তো আপনি তো ডোমেন নিয়ে নিছেন, এই যে নেম হ্যাঁ চেকারে অলরেডি চেক নিয়ে করেন, আর গুগল থেকে আপনি ডিরেক্টলি চেক করেন ওয়েব, KHALEQUE, তাই না? ওয়েব খালেক, অন পেজে চলে গেছে, 1 মিনিট। এগুলো কি আপনি? কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা কি আপনি? জি না স্যার, ওটা না, তার পরেরটা। এই যেটা আপনার, কি দেখা যাচ্ছে? এটাও খারাপ না, ভালো। আপনি তারপরও অন্যান্য প্ল্যাটফর্মে চেক করে দেখবেন। আর যে ইউজার নেমটা চুজ করবেন, আরেকবার বলে দিই, যে ইউজার নেমটা চুজ করবেন সেটা যত অ্যাকাউন্ট এখন থেকে অনলাইনে খুলবেন, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, সব জায়গাতেই এই সেম নামটা ইউজ করবেন, ঠিক আছে স্যার? স্যার এটা দিয়ে আমি কি খুলতে তো পারবো, আপনার ফাইবারের অ্যাকাউন্টও খুলতে পারবো? যদি নাম অ্যাভেলেবেল থাকে তাহলে ইজিলি পারবেন, যদি নাম অ্যাভেলেবেল থাকে। আমাদের ওই স্যার আছে, স্যার আছেন, গাজী রবি স্যার।
ওকে, হ্যাঁ আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন, হ্যাঁ স্যার স্ক্রিন আসছে। এখন আপনার ইউজার নেমটা কি দিবেন? ও এখানে আরেকটা কথা, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার সময় তাড়াহুড়া করা যাবে না। এটা এক নাম্বার কথা, আমি এটা ভুলে গেছিলাম। কোনো তাড়াহুড়া নাই, ঠান্ডা মেজাজে টাইম নিয়ে বসবেন, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগেন, প্রবলেম নাই। তাড়াহুড়া যখনই করবেন, মার্কেট প্লেস অ্যাকাউন্ট মনে করবে যে আপনি রোবট, ফেক অ্যাকাউন্ট বানাচ্ছেন, দেন আপনাকে সিকিউরিটি চেক খাবে আর এবং আপনার আইপি ব্লক করে দিবে বা আইপি ওয়ার্নিংয়ে রাখবে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন। ঠান্ডা মেজাজে 2.5-3 ঘন্টা লাগায় অ্যাকাউন্ট খুলেন, কোনো প্যারা নাই। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার ইউজার নেমটা দেন, কি দিবেন? ইউজার নেমে কিন্তু স্পেস হয় না। আচ্ছা, গাজী রবি ছাড়া আর কি দেওয়া যায়? আপনি এখন যদি পার্সোনাল নেম দেন তাহলে ওই যে বললাম নামের নাম, নিজের নামটা রাখা, এর পাশাপাশি আপনি কি দিবেন, আহ, আপনার কি ক্যাটাগরি সার্ভিস আপনি প্রোভাইড করেন এটা। গাজী রবি খারাপ না, ভালোই, বাট আপনার অরিজিনাল নামের সাথে কিন্তু ম্যাচ করে না, এটা আরেকটা সমস্যা। হ্যাঁ মাসুম কোড খারাপ না, ভালোই, বাট অ্যাভেলেবল আছে কিনা এটা একটু দেখতে হবে। হুম, না না ওগুলো ডিড ইউ মিন ওটা সাজেস্ট, ওটা ওটা ক্লিক করার দরকার নাই। আচ্ছা, তাহলে এখন কোনটা নেওয়া যায়? আচ্ছা তাহলে মাসুম ওয়েব উইজার্ড, মাসুম ওয়েব ম্যাজিক। হ্যাঁ মাসুম ওয়েব ম্যাজিক দেন, আমার মনে হয় এটা ইউনিক পাবেন। হুম, এখন থেকে কি বললাম স্যার মনে আছে তো? ফেসবুক বলেন, টুইটার বলেন, যা অ্যাকাউন্ট তৈরি করবেন সব জায়গায় ইউজার নেম চাইলে ইউজার নেম সেম দিবেন, যেন আপনাকে যে কোনো মূল্যে খুঁজে পাওয়া যায় অনলাইনে। ঠিক আছে, হ্যাঁ নেক্সট। এই যে এখন বলতেছে যে আমি কি কাজ, আপনি কি কাজ করতে আসছেন না আপনি লোক হায়ার করতে আসছেন? আপনি কাজ করতে আসছেন, আই ওয়ান্ট টু ওয়ার্ক, ক্লিক করেন। এখন সে বলবে যে আপনার কি কি স্কিল আছে, যে আপনি এই মার্কেটে কি কি স্কিল প্রোভাইড করার জন্য আসছেন। তো যেহেতু আমাদের সবগুলাই ওয়েবসাইট নিয়ে, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? ওয়েবসাইটের ক্যাটাগরিতে স্কিল দিতে হবে। ঠিক আছে, তা আপনি এখন ওয়েবসাইটের এখানে ইন হন, ইন হয়ে আপনি কোনটা কোনটা পারেন সেটা চেক করে দিবেন। হ্যাঁ ক্লিক করেন ওয়েবসাইট আইটি অ্যান্ড সফটওয়্যার। ওকে, এখন এখান থেকে আপনি কি পারেন এটা সার্চ করে ফাইন্ড আউট করা কিন্তু মুশকিল, তাই না? কত বড় লিস্ট, সেজন্য উপর থেকে আপনি সার্চ করেন যে উপর আপনি কি কি দিতে পারবেন। যেমন আপনি এই সার্চ করে লেখেন যে ওয়েবসাইট ডিজাইন আছে কিনা, ওই যে উপরে সার্চে স্কিল অপশন আছে না যেখানে বড় করে সার্চ বার, হ্যাঁ এখানে লেখেন ওয়েবসাইট ডিজাইন। এখন দেখেন সাজেশনে আসতেছে কিনা, এই যে 1500 জবের একটা সাজেশন আসছে। হ্যাঁ ওই যে প্লাসে ক্লিক করেন, এরপরে দেখেন ল্যান্ডিং পেজ ডিজাইন এরকম কিছু আছে কিনা, সাজেশন নেওয়ার চেষ্টা করবেন আর কি। আচ্ছা একটু ছোট করেন, শুধু ল্যান্ডিং লেখেন, মানে এক এক ওয়ার্ড লিখে সার্চ করবেন, কারণ এটা এখন সার্চের উপর বেসিস করে আনতে হবে। ডিজাইনটাও কেটে দেন, দেখেন ল্যান্ডিং এর উপর এই যে ল্যান্ডিং পেজেস, রাইট। ওকে, হ্যাঁ ক্লিক করে দেন। এরপরে ওয়েবসাইট লেখেন, শুধুমাত্র ওয়েবসাইট। ব্লগ সাইট ডিজাইন, নিউজ পোর্টাল, যেগুলোতে জব আছে ওই যে দেখেন যেগুলো থেকে ক্রসে গিয়ে আবার জব লিখতেছে সেগুলোই দিয়ে। ঠিক আছে, যদি আপনার ক্যাটাগরি হয় না, আমার মনে হয় না এটা দেওয়া উচিত, এটা অন্য কাজ। হুম,
আপনি এখন ওয়ার্ডপ্রেস লেখেন, সিএমএস লেখেন, এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এই যে ওয়ার্ডপ্রেসের প্রথম তিনটাই দিয়ে দেন। প্লাগইন নিচের দুইটাও দিয়ে দেন, প্লাগইন ডিজাইন, এরপরে সিএমএস, এই যে পিএইচডি টু সিএমএস 2 নাম্বার দিয়ে দেন, এটা ভালো আছে। এরপরে প্রথমটা সিএমএস, 2 জব। ওকে, এরকম আপনি কয়টা দিতে পারবেন? এরকম টোটাল আপনি 20টা দিতে পারবেন, ঠিক আছে? তো এগুলোকে আপনারা সার্চ করে বের করবেন। এখন যদি 20টা আপনার যদি চয়েসে 25টা চলে আসে তাহলে কি করবেন? যেগুলোতে জব বেশি সেগুলোই কানেক্টেড রাখবেন, ঠিক আছে? তো এখানে রেকমেন্ডেড স্কিলের ইয়াগুলোতে আপনার এভাবে ফাইন্ড আউট করে অ্যাড করে দেবেন। দেখেন আপনার জন্য এখন প্রায় 2151, আপনার ক্যাটাগরির 2151টা জব কিন্তু এখন রেডি আছে। ওকে, তো এখন আপনি এই জায়গাটা এখন নেক্সটে ক্লিক করে আপনি এখন কোথায় চলে যাবেন? আপনার এখন পরবর্তী স্টেপে যাবেন। ওকে, সে বলতেছে এখন অ্যাকাউন্ট লিংক করার জন্য। লিংক এখন করার দরকার নেই, কারণ হলো এই যে দেখেন এখানে ফটো, নেম, ইমেল অ্যাড্রেস এগুলো সাজেস্ট করে নিয়ে যাবে। দেখেন নিচেই বলতেছে, ফেসবুকে নিজেই বলে দিচ্ছে যে এগুলো কানেক্ট করলে অটোমেটিক্যালি এগুলো চলে যাবে। তো আমরা তো ফেসবুকে তো অনেক হাজগুবি ফটো দিয়ে রাখি, অনেক আজগুবি নেমেও তো রাখি। এখন ওগুলো যদি ইয়া হয়ে যায়, রেফার হয়ে যায়, তাহলে ঝামেলা। সেজন্য এখন এগুলোকে ইগনোর করবেন, হ্যাঁ স্কিপ করে দেন। এখন এখানে একটা প্রোফাইল পিকচার চাচ্ছে, তো সেক্ষেত্রে এটা এখন দিবেন না, পরে দিয়েন। এখন ক্লিক করলে ডিরেক্টলি আপনার ক্যামেরা অন করে দিবে, এটা একটা ঝামেলা। তো আপনি এখন হোয়াটস ইওর নেম, এখানে আপনার নামটা ঠিক আছে কিনা একটু চেক করে দেন, যদি ঠিক থাকে তাহলে নেক্সট দিয়ে দেন। হুম, এখন আপনি কি, আপনি একজন ফ্রন্ট ইন ডিজাইনার, মানে হলো ওয়েব ডিজাইনার। আপনি এখন এটা লিখে দেন যে আপনি একজন ওয়েব ডিজাইনার। সহজ করে ওয়েব ডিজাইনার লিখে দেন, ওয়েবসাইট ডিজাইনার। আচ্ছা, এখন ডিসক্রিপশন তো আমরা অনেকেই নাও পেতে পারি। ডিসক্রিপশনটা হলো আপনার সম্পর্কিত অল্প কথায় কিছু কি ইয়া, মানে কথাবার্তায় আপনার নিজের একটা আইডেন্টিটি, ঠিক আছে? এখন তো আমরা তো সবাই লিখে রাখি না, এখানে আপনার একটা শর্ট ডিসক্রিপশন নেওয়া উচিত। তো যেহেতু আপনাদের কারোই নাই, আমি এখান থেকে আমার একটা ডেমো দিয়ে দিচ্ছি, বাট আপনারা নিজেরা নিজেরটা বানাবেন, ঠিক আছে? চ্যাট বক্সে আমি একটা দিয়েছি, একটু দেখেন। আরেকটা বিষয়, চ্যাট বক্স থেকে সাজেস্ট নেবেন, গাইডেন্স নেবেন, কিন্তু কখনোই ডিরেক্টলি মানে ওই যে এআই থেকে জারক্স কপি করিয়েন না। কারণ অনেক মার্কেট প্লেস অ্যান্টি এআই কি মুভমেন্ট নিয়ে কাজ করতেছে। তো সেক্ষেত্রে যদি আপনি এখন ওই চিপায় পড়ে যান তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। মানে দেখবেন যে তখন আর আপনি সেল পাচ্ছেন না, এই বিষয়গুলো সম্পর্কে কাজ করতে পারতেছেন না। তো সেই জন্য অবশ্যই অবশ্যই আপনারা যদি, যেহেতু আপনারা এখন বর্তমানে এআই আছে অবশ্যই ইউজ করেন, তবে আপনারা সাজেশন নিয়ে দেন ওগুলো কি করেন আপনাদের মতো চেঞ্জ করে নেন, ঠিক আছে? ইউজার ফ্রেন্ডলি বানাবেন। হু ইজ এ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার উইথ 4+, আপনি এখানে 1+ ইয়ার দিয়ে দেন। ওয়ার্কিং উইথ সফটওয়্যার কোম্পানি ঢাকা, বাংলাদেশ অ্যান্ড অ্যাব্রড, ওয়ার্কিং রেগুলেটেড ফ্রিল্যান্সিং প্রোগ্রাম মার্কেটস অ্যান্ড অসাম ক্লায়েন্ট। হ্যাঁ, এবার এই যে হ্যাঁ ইয়াগুলো প্রবলেমগুলো একটু সলভ করে নেন। হ্যাঁ, গ্রামারলি সাজেশনগুলো নিয়ে সলভ করে দেন। ওকে, নেক্সট আপনার বাংলার পাশাপাশি যতগুলো ল্যাঙ্গুয়েজ পারেন দিয়ে দেন, কারণ ল্যাঙ্গুয়েজ দিলে যদি পারেন, না পারলে আপনি আনলিমিটেড বসানোর দরকার নাই, ঠিক আছে? যেগুলো পারবেন সেগুলো দিয়ে দিবেন। ডেট অফ বার্থ অবশ্যই অথেন্টিক দিতে হবে, ঠিক আছে? যেটা আপনার ওই যে স্মার্ট এনআইডি কার্ডে আছে। নেক্সট, ওকে, ইমেল অ্যাড্রেস একটা ভেরিফিকেশন কোড গেছে, তো এই ভেরিফিকেশন কোড থেকে ইয়া করেন, ইমেল অ্যাড্রেসটা ওপেন করে ভেরিফাই করেন।
স্যার কি ক্লাস করেন আর মিউজিক শুনেন? যাক, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা ভাইব পাওয়া যায় না? আচ্ছা হ্যাঁ, এই যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, মেবি ক্লিক করছেন না? মেবি ক্লিক করছেন, রাইট? যদি ক্লিক করেন তাহলে হয়ে গেছে। হ্যাঁ, ক্লিক করলে হয়ে গেছে। এখন আপনি আপনার আগের পেজে ফিরে আসেন। হ্যাঁ, এই যে থ্যাঙ্কস এমডি, ইউর ইমেল ইজ ভেরিফাইড। নেক্সট। এখন পেমেন্ট মেথড, তো পেমেন্ট মেথড স্টার্ট আপে প্রয়োজন নেই, সেজন্য আমরা স্কিপ করে দেব। ঠিক আছে, এবার আসেন মেম্বারশিপ। তারা মেম্বারশিপ সাজেশন করে, তো সাজেস্ট করলে যে নিতে হবে তা কিন্তু না। মেম্বারশিপের অনেক ফায়দা আছে, বাট প্রথম অবস্থায় মেম্বারশিপ নিয়ে আপনারা ওই ফায়দাগুলো তুলতে পারবেন না। সেজন্য মেম্বারশিপ এখন না। মেম্বারশিপের জন্য কিন্তু আপনাকে টাকাও পে করতে হবে, প্রায় প্রতি মাসে $10, ওই যে নিচে লিখে দিছে। ঠিক আছে, $10 মানে বাংলাদেশি টাকায় প্রায় 1600-1700 টাকা। এটা কিন্তু হিউজ। তো সেজন্য আপাতত ইগনোর করেন। ঠিক আছে, আমরা এখানে স্কিপ করে দেব। হ্যাঁ, নিচে যান, নিচে গিয়ে স্কিপ করে দেন। ওকে, তো কংগ্রাচুলেশন, আপনার কিন্তু কি ইয়াটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এবার সে বলতেছে একটা ফোন নাম্বার ভেরিফাই করতে। এখন ফোন নাম্বার ভেরিফিকেশনও ক্ষেত্রেও সেম। কি করবেন? এমন পার্সনের ফোন নাম্বার ভেরিফাই করবেন যে নাম্বারটা আপনার কাছাকাছিতেই থাকে, এবং ওই সিমে যদি কোনো ধরনের ওই যে সমস্যা হয়, ওই যে অনেক সময় সিম নষ্ট হয়ে যায়, সিম উঠাইতে হবে, এমন পার্সনকেই রাখবেন যেন তাকে যেন সিম দিয়ে উঠানোর জন্য কোনোভাবে প্রসেস করা যায় শর্ট টাইমে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে প্রথমেই ভেরিফাই ভায়া SMS করে নেবেন। হ্যাঁ, ভেরিফাই ভায়া SMS, সেখানে আপনার ওই যে ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। জিরো বাদে বাকি পুরোটাই লিখবেন, শুরুর জিরোটা কেটে দিন। হ্যাঁ, আই এম নট এ রোবট। সেন্ড ভেরিফিকেশন কোড। দেখেন মেল আসে কিনা, সরি কোড আসে কিনা। কোনো কোড না আসলে তাহলে আপনি এক কাজ করেন, ক্যান্সেল দিয়ে আরেকবার একটু নাম্বারটা লেখেন, এবার জিরো দিয়ে লেখেন। অ্যাড ফোন নাম্বার, আবার আপনি এবার জিরো দিয়ে লেখেন। অনেক সময় জিরো ক্যান্সেল করার পরও দেখা যায় যে ঝামেলায় পড়তে হয় আর কি, সেজন্য বললাম আর কি। সমস্যা নেই, দেখেন আপনি আপনার নাম্বারে মেসেজ গেলেই হয়েছে। পান না, পাওয়া যাচ্ছে না না? এটা অনেক প্রবলেম করে। আচ্ছা, বেশি অ্যাটেম্প্ট করার দরকার নেই, যদি এখন আসে তো ভালো, না হলে ক্যান্সেল করে আপনি আপনার ফ্রি টাইমে অ্যাড করে নিন। হ্যাঁ, আচ্ছা এখন যেহেতু হচ্ছে না তাহলে এটা ক্যান্সেল করে দেন। এখন যেটা করবেন সেটা হলো যে আপনি এখন
দুটো কাজ, যদি আপনার পাসপোর্ট বা এরকম টাইপের কিছু ডেটা থাকে তাহলে আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশনের জন্য নিয়ে যাবেন, ঠিক আছে? এই যে ভেরিফাই উইথ লিঙ্কডইন, আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, একটু নিচে আসেন, হ্যাঁ, এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, এখন লিঙ্ক করে নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? খুবই সহজ, জটিল কিছু না। ওকে, এরপরে অ্যাথেন্টিকেট ক্রেডিট ডেবিট কার্ডের দরকার নাই। আচ্ছা, এটা এখন করার দরকার নাই, এটা পরে করেন, এটা এখন ইগনোর করে দেন, ব্যাকে যান। হুম। এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনি এখন আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে কিভাবে যায়? ওই যে টপ রাইটে ক্লিক করে আপনার যে ওই যে মাসুম ওয়েব ম্যাজিক, এখানে ক্লিক করেন, এই যে এখান থেকে ভিউ প্রোফাইল। ওকে, এখানে দুটো কাজ করবেন, সেটা হলো আপনার যার অ্যাকাউন্ট, যার নামে অ্যাকাউন্ট হচ্ছে সে ওনার নামে এই যে একটা কি করবেন, আপনার এই যে একটা প্রোফাইল পিক দিয়ে দিবেন। কিভাবে দিবেন? প্রোফাইল পিক দেওয়ার জন্য আপনার এটাকে এডিট ওপেন অ্যাক্টিভ করতে হবে। এই যে দেখেন এডিট প্রোফাইল, হ্যাঁ, ক্লিক করেন। এখান থেকে আপনি এখন এই ব্যক্তির একটা ছবি দিতে পারবেন। ওই যে দেখেন এখন ছবি নেওয়ার অপশন চলে আসছে। তো একটা ছবি আপনি আগামী ক্লাসের আগে সেট করে দিবেন, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হয়তো বা আপনার হেল্প লাগবে, তো সেক্ষেত্রে আপনার হেল্প নিয়ে আমরা বাকি কাজগুলো কিন্তু করে নেব ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে ক্লাস আমরা এখানে রাখছি। আপাতত অ্যাকাউন্ট এতটুকুই থাক। আর নেক্সট ক্লাসে আমাদের আর কোনো সাইড টক হবে না। আমরা আজকে ক্লাসে প্রচুর সাইড টক করেছি যেন বিষয়গুলোর গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বোঝাইতে পারি। বাট নেক্সট ক্লাসে আমাদের এত কিছু দরকার হবে না, আমরা ইনশাল্লাহ ডিরেক্টলি ক্লাসেই আমাদের টপিকে আমরা থাকবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। কারো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন, ততক্ষণ আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। হ্যাঁ, রাসেল হোসেন। হ্যাঁ, এখন চাইলে স্যার মাসুম স্যার স্ক্রিনটা অফ করে দিতে পারেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম যে নেমচিপ থেকে আমি একটা ডোমেইন হোস্টিং কিনেছি বিগত 3 মাস আগে, ওটা কোনো সচল আছে? এটা কি কাজ যাবে? সচল আছে কি আমি বুঝিনি, লাস্টে দিয়ে আরেকটু। আমি নেমচিপ হোস্টিং নিয়েছিলাম আর কি, হুম হুম মানে আর 3 মাস আগে। হুম হুম। মানে এটা বেফ আইটেমের befof.dubai.com, তো ওইটা দিয়ে কি কাজ করা যাবে? এখন যদি আপনার দেখেন এখানে সবচেয়ে বেশি হলো আইডেন্টিটি, ঠিক আছে? এখন আপনার ওই ইমেল জি। দ্বারা যদি আপনার আইডেন্টিটি প্রকাশ করা যায় খুব সহজে, তাহলে তো আপনি ইউজ করতে পারবেন। যদি মনে হয় যে না ভাই এটা ছাড়া তো আমার আইডেন্টিটি প্রকাশ হচ্ছে না, এটা দিয়ে আমার হয়তো বা অনেক কিছুতেই অনেক হিডেন থেকে যাচ্ছে, তাহলে তো আপনি ইগনোর করতে হবে অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স এটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, রোহান ইসলাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন ছিল যে হচ্ছে একটা এলএমএস সাইট কি করে হচ্ছে শুধু ফ্রি প্লাগইন ইউজ করে ব্যবহার করা যায়, কি কি প্লাগইন লাগতে পারে এটা যদি একটু ধারণা দিতেন। এলএমএস সাইটের কি কি প্লাগইন লাগতে পারে ফ্রি? ফ্রি, শুধু ফ্রি ফ্রি তো রিসোর্স ইউজ করে। ফ্রি রিসোর্স দিয়ে আচ্ছা চলেন এটা নিয়ে একটু অনলাইন ঘাটাঘাটি করি। এলএমএস ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন নিডস, এটা ডিপেন্ড করে সাইটের জন্য কেমন দরকার। এক্সাম্পল লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্লাগইন ইনক্লুড এই যে সেন্সে এলএমএস, লার্ন ড্যাশ, লিফটার এলএমএস, লার্ন প্রেস, টিউটর এলএমএস, এরকম কিছু আছে। আচ্ছা আমি একটু ইজি করে দিই, সেটা হলো যে আপনি এইভাবে ডিরেক্টলি অনেকগুলো প্লাগইনেরই নাম পাবেন, বাট সবচেয়ে বেস্ট হয় কি আপনি যেই ক্যাটাগরির চান, ধরেন আপনি একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চাচ্ছেন, আপনি এটার উপর কয়েকটা টিউটোরিয়াল দেখে নেন, এটা সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে? জি স্যার, না টিউটোরিয়াল দেখেছি আমি। আপনার জানা ছিল কিনা, আপনার যদি জানা থাকতো আপনার পার্সোনাল সাজেশন ওই জন্য আর কি স্যার জিজ্ঞেস ডিপেন্ড করলাম। করে ইয়ার উপরে যে আপনার কি কি ক্যাটাগরি, আপনার সাইটে কি কি থাকবে না থাকবে, এটার উপর ডিপেন্ড করে আমরা করব, সেটা বুঝতে পারছেন? হুম।
এখন জি যদি স্যার। হ্যাঁ এখন একটা রিকোয়ারমেন্ট দেন যে স্যার আমার এই রিকোয়ারমেন্ট, এখন এটার উপর কি কি প্লাগইন আমাকে হেল্প করতে পারে, ওইটা হয়তো বা একটা কোয়েশ্চেন হইতে পারে। ওকে স্যার, ঠিক আছে। আপনি এই যে আমি আপনার প্লে লিস্টে দিয়ে দিচ্ছি, এখানে অনেকগুলো আপনি এই যে এলএমএস ইয়া পাবেন, আপনাকে এদেরকে দিয়েছি মনে হয় এটা, তারপর আরেকবার দিয়ে দিচ্ছি যে ওয়ার্ডপ্রেস বুট ক্যাম্প যেটা, সেটা একবার দেখে নিন। এখানে আপনারা কয়েকটা অনেকগুলো প্রজেক্ট পাবেন অনেক সাবজেক্টের উপরে। এই যে এখানে আপনার রিকোয়ারমেন্টও ফিল আপ করবে এরকম কয়েকটা ভিডিও আছে, পার্সোনাল পোর্টফোলিও, ফ্রিল্যান্সার আর মাইক্রো জব, ফ্রি ই কমার্স ওয়েবসাইট, অ্যাফিলিয়েট সাইট, অনলাইন ফুড অর্ডারিং সাইট, এই যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট, এটা একটা ব্লগ উইথ এলিমেন্টর, ফ্রিল্যান্সিং, মাইক্রো জব, মানি মেকিং, অ্যাফিলিয়েট সাইট, ই কমার্স ওয়েবসাইট, অ্যাফিলিয়েট মার্কেটিং, জব পোর্টাল, ম্যাট্রিমোনিয়াল সাইট, এই যে জাস্ট ডিল বিজনেস লিস্টিং ডিরেক্টরি ওয়েবসাইট, ক্লিন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম, পডকাস্ট অডিও মিউজিক ভিডিও ডাউনলোডিং ওয়েবসাইট, এলিমেন্টর প্রো সাইট। আচ্ছা দাঁড়ান এখানে আমি একটু দেখি। প্লেলিস্টের লিংকটা দিয়ে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স শিট পেয়েছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইগ্রেশন তো অবশ্যই লাগবে, দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা এলিমেন্টস ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস, এই যে এইগুলো দেখে নেন, এই যে টেক ট্রিগার বাংলা আছে, বাংলা দেখে নিতে পারেন। এই যে এই যে এলএমএস এডুকেশনাল ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস। আচ্ছা আমি আপনাদেরকে এটাও দিয়ে দিই, ইউটিউবে সার্চ করলে আপনারা অনেক আইডিয়া পাবেন, বাট সেটা বেটার মনে হয়। ঠিক আছে, এই যে দুটো তিনটা লিঙ্ক দিয়েছে ওগুলো ইউজ করিয়েন ইনশাল্লাহ। আমার জন্য একটু দোয়া করেন সবাই, এতদিন ভালোই ছিলাম, হুট করে আজকে কেন জানি প্রচুর গলা ইয়া দিচ্ছে, মানে ওকে।